নমস্কার, আমি তন্ময় দাস, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে আমি আজকে পক্ষ থেকে সোশিওলজি বিষয়ে ছাত্রছাত্রীদের সেমিস্টার 4-এর যে চ্যাপ্টার 4 আছে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। টপিকটার নাম এনভায়রনমেন্ট ক্রাইসিস অ্যান্ড রেসপন্সেস, অর্থাৎ পরিবেশ সংক্রান্ত যে আমাদের সমস্যাগুলো আসছে আমাদের এক এক করে, সেগুলোকে আমরা কিভাবে মোকাবিলা করব। প্রথমে সংকটগুলোকে বুঝবো এবং সেই সংকটের কিভাবে মোকাবিলা করব সেই সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলি, পরিবেশ বলতে আমরা কি বুঝি। পরিবেশ শব্দটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এনভায়রনমেন্ট। সেই এনভায়রনমেন্ট শব্দটা ইংরেজি শব্দ, সেটা ফরাসি শব্দ এনভিরন থেকে ব্যুৎপত্তি লাভ করেছে, অর্থাৎ এনভিরন থেকে এনভায়রনমেন্ট শব্দটা এসছে। এনভিরন শব্দের অর্থ এনসার্কেল অথবা অর সারাউন্ডিং, অর্থাৎ এনসার্কেল মানে ঘিরে থাকা বা সারাউন্ডিং, আমাদের চারপাশটা। আমি সংজ্ঞাটা বলছি। দ্য এনভায়রনমেন্ট রেফার্স টু all the external surroundings in which living things exist, encompassing both living biotic and non-living abiotic components. অর্থাৎ কিনা পরিবেশ বলতে বোঝায় আমাদের বহির্বিশ্বের পুরোটা, যেখানে আমরা বহির্বিশ্বে রয়েছি, যেখানে আমরা থাকি, এক্সটার্নাল সারাউন্ডিংস, অর্থাৎ আমাদের বাইরের জগৎ, ইন হুইচ লিভিং থিংস এক্সিস্ট, যেখানে জীব রয়েছে, বিভিন্ন রকম জীব, কেবল মানুষ না, মনুষ্যতর জীবেরাও রয়েছে। এনকম্পাসিং বোথ লিভিং অ্যান্ড নন লিভিং কম্পোনেন্টস। লিভিং যেটা সজীব এবং অজীব যে উপাদানগুলো, বায়োটিক অ্যান্ড নন আবায়োটিক কম্পোনেন্টস গুলোকে নিয়ে, গোটাটাকে নিয়ে বলা হয় এনভায়রনমেন্ট। এবার এই পরিবেশকে এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ কে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে ন্যাচারাল, আর একটা হচ্ছে সোশিও কালচারাল। ন্যাচারাল মানে কি? প্রাকৃতিক। আর সোশিও কালচারাল মানে কি? সামাজিক সাংস্কৃতিক। সামাজিক সাংস্কৃতিকের মধ্যে বিশ্বাস, প্রতিষ্ঠান, মূল্যবোধ প্রভৃতি। আমি এই বিষয়টা একটু তোমাদের ডিটেলসে বলবো, সুবিধা তোমাদের যাতে পরিষ্কার হয়ে যায়। কেন আমরা পরিবেশ এমন একটা বিষয় যেটা বায়োলজিতে পড়ানো হয়, এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়ানো হয়, বা নিচু ক্লাসেও অনেক সাবজেক্টে পরিবেশ নিয়ে আলোচনা করা হয়, আবার সমাজতত্ত্বেও পরিবেশ নিয়ে আলোচনা করা হয়।
তাহলে সমাজতত্ত্ব কেন পরিবেশ নিয়ে চিন্তিত? সমাজতত্ত্ব তো মানুষ, তার সংস্কৃতি এসব নিয়ে আলোচনা করে। পরিবেশকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যাচারাল পরিবেশ, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ, বায়ু, শব্দ, জল, এগুলো যেগুলো পৃথিবীর উপাদান, যেগুলো মাটির নিচের খনিজ পদার্থ, জ্বালানি, এগুলো প্রাকৃতিক পরিবেশের ভেতর পড়ছে। আর সোশিও কালচারাল পরিবেশ, যেটা সমাজতত্ত্বের মূল কনসার্ন, মূল আলোচ্য বিষয়বস্তু, সমাজতত্ত্ব কেন চিন্তিত পরিবেশ নিয়ে, কারণ পরিবেশের যে সমস্যা কেবলমাত্র ন্যাচারাল বা প্রাকৃতিক উপাদানকে এফেক্ট করছে না, একই সাথে ইন টার্ন সামাজিক এবং সাংস্কৃতিক উপাদানকেও সে নেগেটিভ ভাবে, অর্থাৎ নেতিবাচক ভাবে প্রভাবিত করছে। কুফল আমরা অনুভব করছি। আমাদের প্রতিষ্ঠান, আমাদের পরিবার, আমাদের বেঁচে থাকা, আমাদের জীবন জীবিকা, সেগুলো প্রভাবিত হচ্ছে। আমাদের বিশ্বাস, আমাদের মূল্যবোধ, এক কথায় আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক যে আমাদের একটা আইডেন্টিটি আছে, একটা পরিচয় আছে, সেটাও কিন্তু প্রভাবিত হচ্ছে। যে কারণে আমরা সমাজতত্ত্বে পরিবেশের সমস্যা এবং তাকে মোকাবিলা করব কি করে, সমাজতত্ত্বের ইউনিকনেস বলো, অনন্যতা বলো, বা বিউটি বলো, সৌন্দর্য বলো, যেটাই বলো না কেন, সমাজতত্ত্বের অনন্যতা বা বিউটি এখানেই। সমাজতত্ত্ব কেবলমাত্র সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করে না, সেই সামাজিক সমস্যাগুলোর প্রতিকার কি সেগুলোর দিশাও কিন্তু সমাজতত্ত্ব দেখায়। আমরা পরের যে স্লাইডে যাব, এনভায়রনমেন্টের ক্রাইসিস কি। আমরা কি আলোচনা করলাম যে হোয়াট ইজ এনভায়রনমেন্ট, অর্থাৎ আমি রিক্যাপ করছি যে এনভায়রনমেন্ট মানে কি, আমাদের চারপাশে যে ঘিরে রয়েছে, আমরা যেখানে রয়েছি সেখানকার জৈব এবং অজৈব উপাদানগুলো, অর্থাৎ বায়োটিক এবং অবায়োটিক কম্পোনেন্টস নিয়ে গোটাটা পরিবেশ। এই পরিবেশের কে আমরা দুভাগে ভাগ করলাম। পরিবেশ দুভাগে ভাগ কি, একটা ন্যাচারাল পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ, একটা সামাজিক সাংস্কৃতিক পরিবেশ, যেটা কিনা আমাদের বেঁচে থাকাকে প্রভাবিত করছে। আমাদের কেবল আমরা কিন্তু খাই, পড়ি, ঘুমাই তা না, আমাদের একটা সামাজিক জীবন রয়েছে, যে কারণে মানুষ সামাজিক জীব। এই সামাজিক জীবের যে সামাজিক জীবন, সেটাও কিন্তু পরিবেশের সমস্যার দ্বারা সেটাও সমস্যায়িত হয়ে পড়েছে, অর্থাৎ সেটাও নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে। এবার আমরা দেখব এনভায়রনমেন্টের ক্রাইসিসটা কি, সমস্যা কি। অ্যান এনভায়রনমেন্টাল ক্রাইসিস, খুব ভালো করে দেখো, ইজ দ্য র্যাপিড and significant deterioration, অনেক তিনটে আমরা শব্দ পেলাম, র্যাপিড দ্রুত, সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ, যে আলোচনার দাবি রাখে, এড়িয়ে গেলে হবে না, ডিটোরিয়েশন অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। প্রথমে সে এফেক্ট করছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশকে। যে প্রাকৃতিক পরিবেশের ডিটোরিয়েশন, যে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন কি করছে, প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন বলতে আমরা কি বুঝবো, ধরো হিমবাহ গুলো গলছে, বিশ্ব উষ্ণায়নের ফলে হিমবাহের জল হিমবাহ এমন ভাবে গলছে যে সমুদ্র পৃষ্ঠের যে জলের পরিমাণ সেটা অনেক উঁচুতে চলে এসছে, গ্রিন হাউসের পরিমাণ বাড়ছে। এই যে ওজোন স্তর
যেটাকে পৃথিবীর ছাদ বলা হয় সেটা ফুটো হয়ে যাচ্ছে। অতিবেগুনি রশ্মি, সূর্যের যে অতিবেগুনি রশ্মিগুলো সরাসরি আমাদেরকে প্রভাবিত করছে। এই যে ডিটোরিয়েশন, এটাই হচ্ছে প্রকৃতির ডিটোরিয়েশন। প্রকৃতির ডিটোরিয়েশন কি করছে? এফেক্টস নেচার। নেচারকে তো এফেক্টস করছেই। কিরকম ভাবে ধস, এই যে হিমাচলে জাস্ট পুজোর আগে যে পরিমাণ ভাবে হিমাচলে ধস হলো, মানালি হাইওয়ে পুরো বিপর্যস্ত, জলের তলায় চলে গেল বিয়াস নদী। একটাই কারণ, যে প্রকৃতিকে আমরা ডিটোরিয়েট করছি। সমানে আমরা পাহাড়ে আমরা হোমস্টে গুলো বানাচ্ছি, যার ফলে কিন্তু পাহাড় আর সহ্য করতে পারছে না, নেচার জবাব দিয়ে দিচ্ছে। কি করছে? নেচারকে এফেক্টস করছে এবং হিউম্যানকে। খেলাটা এইখানে, বোথ বিকেম আনস্টেবিলাইজড। দুটোই আনস্টেবিলাইজ। জীবন জীবিকা, যে মানুষগুলো পাহাড়ে থাকতো, ধরো আমি পাহাড় দিয়ে যদি উদাহরণ দিই, সেই মানুষগুলো পাহাড়ে যদি ধস নামে, তারা ওখান থেকে ডিসপ্লেসড হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের ভিটে মাটি ছেড়ে অন্য জায়গায় চলে আসতে হচ্ছে, কারণ থাকার জায়গা হুড়মুড় করে ভাঙছে। নদীর ধারে যারা থাকতো, অববাহিকাগুলো জলের তলায় চলে যাচ্ছে, তার ফলে তারা ওখান থেকে বেরিয়ে আসছে। যে জীবিকাগুলো, যারা মাছ ধরে মাছ শিকারের উপর নির্ভর করত, তারা আর মাছই ধরতে পারছে না, কারণ নদীর তীরবর্তী জায়গাগুলো উপকূল হয়ে তারা থাকতে পারছে না। তাহলে বোথ নেচার অ্যান্ড হিউম্যান। কেবল নেচার না, নেচার হলে না আমরা চোখ বন্ধ করে থাকতাম, নেচার হচ্ছে হিউম্যানকে এফেক্ট করছে, হিউম্যান সার্ভাইভাল, মানুষের বেঁচে থাকাটাকে এফেক্ট করছে। বোথ বিকাম আনস্টেবিলাইজড। এনভায়রনমেন্টাল ক্রাইসিসের দুঃখজনক যেটা, মজা বলাটা ঠিক না, দুঃখজনক যেটা, দিস ইজ মোস্টলি ম্যানমেড। আমরাই তৈরি করছি। সুতরাং যে ক্রাইসিস আমরা তৈরি করছি, যে সমস্যা আমরা তৈরি করছি, তার সমাধানও আমাদেরই করতে হবে। কেবল করতে হবে তা না, আমাদের হাতেই আছে সেই সমাধান। কারণ ন্যাচারাল যে এনভায়রনমেন্টকে আমরা বিপন্ন করছি, সেটা বেশিরভাগই কিন্তু ম্যান। এই ম্যানমেড কেন? দেখো, আমি একটা জিনিস লিখেছি, প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং পোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। প্রাক শিল্পায়ন এবং শিল্পায়ন উত্তর যুগ। প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যখন মানুষ একটা ছোট্ট জায়গায় থাকতো, তাদের অত বাইরের জগতের সাথে পরিচিতি ছিল না, জীবনের চাহিদাগুলো লিমিটেড ছিল, উন্নত প্রযুক্তি ছিল না, তার ফলে উৎপাদন যেইটুকু হতো তাদের নিজেদের প্রয়োজনের জন্য, সাস্টেনেবল প্রোডাকশন, অর্থাৎ যেইটুকু বেঁচে থাকার জন্য দরকার সেইটুকু তারা উৎপাদন করে খুশি থাকত। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি করলো? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উৎপাদনের মাত্রা বাড়িয়ে দিল প্রচুর পরিমাণে। মূলত প্রযুক্তির প্রয়োগের ফলে উৎপাদন, আগে যদি 1 ঘন্টায় 5টা জিনিস তৈরি হয়, সেটা দেখা যাচ্ছে 1 ঘন্টায় 500টা জিনিস কি 5000 জিনিস তৈরি হচ্ছে। এই 5000 জিনিস যখনই তৈরি হচ্ছে, সে বাজারের জন্য, তাহলে যারা তৈরি করছে তারা তো অত জিনিস ভোগ করবে না, তারা বাজার খুঁজতে থাকবে, বাজার তৈরি হবে। সেটা গেল একটা দিক, অর্থনীতির দিক। পরিবেশের সমস্যাটা কি? কলকারখানার স্থাপন। এবার কলকারখানা তাদের মুনাফা লাভের জন্য যথেচ্ছ পরিমাণে বর্জ্য পদার্থ নিষ্কাশন করতে শুরু করলো। কোনো রকম ফিল্টারেশন নেই, কোনো রকম নজরদারি নেই। তার ফলে প্রকৃতির ওপর প্রচুর পরিমাণে লাভের জন্য সিএফসি গ্যাস, কার্বন ডাই অক্সাইড, ফ্লুরোকার্বন, এইগুলো মিথেন গ্যাস ছড়িয়ে দিতে লাগলো। তার ফলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে কিন্তু প্রকৃতি বলো, মানুষের সমাজ জীবন বলো, হয়তো মানুষের সমাজ জীবনে বৈভব ছিল না,
কিন্তু প্রকৃতি এবং মানুষের সমাজ জীবন কিন্তু অতটা আনস্টেবিলাইজডও ছিল না। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি করলো? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একদিকে যেমন প্রচুর পরিমাণে সম্পদের বৃদ্ধি হলো মানুষের, একই সাথে কিন্তু নেচারও ক্ষতিগ্রস্ত হতে লাগলো। এনভায়রনমেন্টাল ক্রাইসিস, এই যে এনভায়রনমেন্টাল ক্রাইসিস যেটা, যে প্রচুর কলকারখানা ভিত্তিক যে উৎপাদন ব্যবস্থার একটা শিফটিং হলো, যেখানে ম্যানমেড উৎপাদন হতো, মানুষের কুটির শিল্প, মূলত হস্তশিল্প এবং কুটির শিল্প দ্বারা উৎপাদন প্রক্রিয়াটা পরিচালিত হতো মূলত। যেই মুহূর্তে সেই উৎপাদন প্রক্রিয়া শিফট হয়ে গেল, কোথায় শিফট হয়ে গেল? ফ্যাক্টরি ব্যবস্থায়, অর্থাৎ কারখানা ব্যবস্থায়। যে কারখানা ব্যবস্থা কিন্তু উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলেও, সম্পদের প্রচুর শ্রীবৃদ্ধি ঘটলেও, ও কিন্তু উল্টো দিকে শিল্পায়ন প্রকৃতির ওপর থাবা বসালো, এবং যেটা কিনা ধীরে ধীরে মানুষের সমাজ জীবনকেও অ্যাফেক্টেড করতে লাগলো। কি কজ? প্রথম কজ পলিউশন। প্রথম হচ্ছে পলিউশন। পলিউশন কি? দূষণ। অত্যধিক মাত্রায় কলকারখানার বিষাক্ত ধোঁয়া, কলকারখানার বর্জ্য পদার্থ, তেজস্ক্রিয় উপাদান দূষণের মাত্রাকে বাড়িয়ে দিল। ডিফরেস্টেশন একটা ইম্পর্টেন্ট কজ। ডিফরেস্টেশন মানে কি? বৃক্ষচ্ছেদন। যখনই শিল্পায়ন হবে, তাদের জমি দরকার, বড় বড় কলকারখানা ব্যবস্থা গড়ে উঠবে। এই বড় বড় কলকারখানা ব্যবস্থা গড়ে ওঠার জন্য প্রচুর পরিমাণে জমি চাই, এবং গ্রাম থেকে প্রচুর লোক শহরে চলে আসতে লাগে, তাদের আবাসন গড়ে দিতে হবে। এই চাহিদাগুলো মেটানোর জন্য একরের পর একর জমি ছেদন হতে লাগে, অর্থাৎ বৃক্ষচ্ছেদন, যদি শুদ্ধ বাংলায় বলি গাছ কাটা। একরের পর একর বনভূমি সাফ হতে লাগলো পোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ শিল্পায়ন উত্তর যুগে ডিফরেস্টেশন একটা বিরাট বড় কারণ আমাদের এনভায়রনমেন্টাল ক্রাইসিসের জন্য। নেক্সট, আরবানাইজেশন। এই আরবানাইজেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দুজনে হাত ধরাধরি করছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে আরবানাইজেশন হবে, আবার আরবানাইজেশন হয় এই কারণেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। ব্যাপারটা একটু খোলসা করে বলি, পরিষ্কার করে বলি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নতুন নতুন কলকারখানার স্থাপন, নতুন উৎপাদন ব্যবস্থার সূচনা। ইন্ডাস্ট্রি শিল্প তৈরি হওয়া, শিল্প তৈরির জন্য প্রচুর পরিমাণে শ্রমিক দরকার। যে শ্রমিকরা গ্রাম থেকে কৃষিকাজ ত্যাগ করে অধিক উন্নত জীবন ধারণের আশায় তারা শিল্পাঞ্চলে আসতে থাকে, যখনই তারা গ্রাম থেকে শহরমুখী, গ্রাম থেকে সেই শিল্প কেন্দ্রিক জায়গাটায় মুখী হয়, চলে আসে, মাইগ্রেশন পরিযান বলে এটাকে, আর ও অটোমেটিক্যালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ শিল্পায়ন অটোমেটিক্যালি নগরায়নের জন্ম দেয়। একটা নগর সভ্যতা, নগরায়নের যেমন একদিকে বড় বড় বাড়ি ঘর, উন্নত রাস্তাঘাট,
দারুণ দারুণ গাড়ি আমরা প্রচুর দেখতে পাই, সেরকম কিন্তু আরবানাইজেশনের কতগুলো সমস্যাও রয়েছে। আরবানাইজেশন কি? আবাসন সমস্যা তৈরি করে। শহরগুলোয় ছোট্ট ছোট্ট ঘর, কারণ জায়গা কম, লোক বেশি। শহরগুলোয় নিকাশি ব্যবস্থার সমস্যা, স্যানিটেশনের প্রবলেম। তার ফলে আরবানাইজেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দুটো একসাথেই পরিবেশ সমস্যার জন্ম দেয়। পপুলেশন এক্সপ্লোশন, প্রচুর পরিমাণে পৃথিবীতে হঠাৎ প্রচুর পরিমাণে জনসংখ্যার বৃদ্ধি পেয়ে যায়। সেই বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু যাকে বলা হয় জনবিস্ফোরণ, এই জনবিস্ফোরণ কিন্তু এনভায়রনমেন্টাল ক্রাইসিসের জন্য অন্যতম দায়ী। প্রতি বর্গ কিলোমিটারে আগে যে পরিমাণ মানুষ বসবাস করত, তার তুলনায় কিন্তু অনেক বেশি মানুষ এই এখন এই উত্তর শিল্পায়ন যুগে প্রচুর পরিমাণ মানুষ প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। এই পপুলেশন এক্সপ্লোশনের জন্য প্রকৃতির তো একটা সহ্যের সীমা রয়েছে, সে কিনা কিন্তু ক্রাইসিসের জন্ম দেয়। এক্সপ্যানশন অফ এগ্রিকালচার অ্যান্ড আনকন্ট্রোলড ইউজ অফ ফসিল ফুয়েল। লাস্ট দুটো পয়েন্ট কি? এক্সপ্যানশন অফ এগ্রিকালচার, জনসংখ্যা বৃদ্ধির জন্য, জনবিস্ফোরণের জন্য তাদের খাদ্যের চাহিদা বেড়ে যায়, খাদ্য শস্যের চাহিদা বেড়ে যায়, কারণ প্রচুর পরিমাণ জনসংখ্যা হওয়ার জন্য খাবারের প্রয়োজন, তাদের খাদ্যের যোগান দিতে হবে, তাদের অন্যান্য কৃষিজাত দ্রব্য তৈরি করতে হবে, যে কারণে কৃষির সম্প্রসারণ শুরু হয়। প্রচুর পরিমাণে ডিফরেস্টেশন করে সমানে চাষের জমি বাড়িয়ে যাওয়া হয়, যেখানে ফার্টিলাইজার, কৃত্রিম যে সার, কীটনাশকের প্রয়োগ, জমির যে গুণগত মান সেটা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। আনকন্ট্রোলড ইউজ অফ ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানির আনকন্ট্রোলড ইউজ। জীবাশ্ম জ্বালানি কি? কয়লা, পেট্রোলিয়াম, এগুলোর আনকন্ট্রোলড ইউজ, যে কারণে তোমরা দেখতে পাচ্ছ যে ইদানিং কালে ইভি গাড়ি অর্থাৎ ব্যাটারি চালিত গাড়ির সরকার প্রমোট করবার চেষ্টা করছে বা করছে। কেন? এই কারণেই যে ফসিল ফুয়েলের কিন্তু একটা পরিমাণ রয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ, ও কিন্তু আর নতুন করে আমরা তৈরি করতে পারবো না। এবং একই সাথে পরিবেশ দূষণের জন্য কিন্তু অন্যতম দায়ী এই আনকন্ট্রোলড ইউজ অফ ফসিল ফুয়েল, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির অপরিমিত, অনিয়ন্ত্রিত একটা ব্যবহার, যে কারণে পরিবেশ দূষণের জন্য কিন্তু অন্যতম দায়ী এই শেষ পয়েন্টটা, অর্থাৎ অপরিমিত ব্যবহার জীবাশ্ম জ্বালানি। এই যে এই কটা পয়েন্ট আমরা আলোচনা করলাম, বললাম, এর ভেতর কোনোটা কিন্তু বেশি দায়ী বা কোনোটা কম দায়ী না, কিন্তু যেটা মূল, যেটা যে আমরা যেটা দেখলাম যে শিল্পায়ন, প্রাক শিল্পায়ন যুগে কিন্তু এই পরিবেশ দূষণের সমস্যাটা এত বিরাট লেভেলের ছিল না। শিল্পায়ন উত্তর যুগে, যে কারণে কলকারখানা ভিত্তিক উৎপাদন ব্যবস্থার নেচারটাই গেল পাল্টে, এই উৎপাদন ব্যবস্থার নেচার পাল্টে যাওয়ার জন্য, এই উৎপাদন ব্যবস্থার নেচার পাল্টানোর জন্যই তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, উৎপাদন ব্যবস্থার নেচারটা পাল্টানোর জন্য আরবানাইজেশন হয়। এই লার্জ স্কেলে যে আরবানাইজেশন, ডিফরেস্টেশন, এই প্রত্যেকটার জন্য কিন্তু অন্যতম, একমাত্র বলবো না, অন্যতম অনুঘটক কিন্তু উৎপাদন ব্যবস্থার চরিত্র পাল্টে যাওয়া, অর্থাৎ শিল্পায়নের একটা যজ্ঞ শুরু হয়েছে সারা পৃথিবী জুড়ে, হয়ে গেছে, যে কারণে অবশ্যই সেটা শিল্পায়ন বিরোধী কথা নয় এটা, কিন্তু শিল্পায়নের একটা সবকিছুতে একটা এফেক্ট আছে, সেটা নেগেটিভ এফেক্ট যেটা আমরা পড়েছে। আবার বলছি, প্রথম আগের স্লাইডেই দেখিয়েছি যে এনভায়রনমেন্টাল ক্রাইসিস কিন্তু মোস্টলি ম্যানমেড, কারণ প্রকৃতি নিজের ক্ষতি করতে পারে না, আমরাই প্রকৃতিকে ক্ষতি করছি এবং প্রকৃতির ক্ষতি সাধন করছি, প্রকৃতিতে পরিবেশের সমস্যা তৈরি করছি, যে সমস্যাটা প্রকৃতিকেও বিপদে ফেলছে এবং মানুষের সামাজিক জীবনকেও আনস্টেবিলাইজড করে দিচ্ছে।
এনভায়রনমেন্টাল ক্রাইসিস, দূষণ, আমরা প্রথম কারণ কি দেখেছিলাম? দূষণ। প্রথম সমস্যা দূষণ। এই দূষণের ভেতর প্রথম যে দূষণটা আমরা নিয়মিত প্রতি মুহূর্তে আমরা তাকে ফেস করি, সেটা হচ্ছে এয়ার পলিউশন। কি? এয়ার পলিউশন, রাইজ অফ কোয়ান্টিটি অফ গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কোনগুলো? CO2, CO, CH4, CFC। এই গ্যাসগুলো কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, এই গ্যাসগুলোর প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার জন্য পরিবেশের যে দূষণের মাত্রা, সেটা কিন্তু একটা লাগাম ছাড়া পর্যায়ে গেছে। এইগুলো গ্যাসগুলোর বৃদ্ধি পাওয়ার কারণে একটা গ্লোবাল ওয়ার্মিং বলে আমরা নতুন একটা টার্ম বা বিশ্বায়ন, নতুন টার্ম বলবো না, এই গ্লোবাল ওয়ার্মিং শব্দটা আমরা অনেকদিন ধরেই পরিচিত। এই গ্লোবাল ওয়ার্মিং এর অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের জন্ম হচ্ছে। অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, যদি খুব সহজ বাংলায় বলি, ভেঙে দিই ব্যাপারটাকে, যে পৃথিবী গরম হয়ে যাচ্ছে। কি গরম হচ্ছে? কি পৃথিবী গরম হয়ে যাচ্ছে বলতে কি, পৃথিবীর যে টেম্পারেচার, যে বাসযোগ্য যে টেম্পারেচার হওয়ার কথা, অ্যাভারেজ টেম্পারেচার শুড বি 15 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর টেম্পারেচার হওয়ার কথা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু যদি এইভাবে দূষণ ছড়ায়, এইভাবে আমরা প্রকৃতিকে বা পরিবেশকে আমরা নিয়মিত চ্যালেঞ্জ করি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে হিসাবে 2030 থেকে 2050 সালের মধ্যে, খুব বেশি দিন বাকি নেই, 2025 সাল আর 5 বছর, 2030 থেকে 50 সালের ভেতর 20 বছরের স্প্যানে 2 থেকে 5 ডিগ্রি ডেইলি টেম্পারেচার বাড়বে পৃথিবী। এই ডেইলি টেম্পারেচার বাড়লে আমাদের থাকা যেমন অসহ্যকর হয়ে উঠবে, সেরকম কিন্তু একই সাথে হিমবাহের জল গলতে আরো গলবে। তার ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জলোচ্ছ্বাসের যে সমস্যা, সে বন্যা, সেগুলো কিন্তু দিনের দিন আরো বাড়বে। নেক্সট, এয়ার পলিউশনের আর একটা প্রবলেম, অ্যাসিড রেন, অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি কি? সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসে দুটো রাসায়নিক টার্নস ইন্টু সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। বৃষ্টি রূপে, বৃষ্টির জলের সাথে, ওরম তো অ্যাসিড ওরম পড়ে না, বৃষ্টির জলের সাথে এই সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড রূপে সে বৃষ্টির জলের সাথে পৃথিবীতে আসে। তার ফলে পৃথিবীর যে মাটির চরিত্র, পরিবেশের যে মাটির চরিত্র, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, এবং একই সাথে আমাদের বিভিন্ন শারীরিক প্রবলেমও তৈরি হয়। নেক্সট ওয়ান, ওজোন লেয়ার ডিপ্লেশন। ওজোন লেয়ার ডিপ্লেশন কি? ওজোন লেয়ারকে বলা হয় পৃথিবীর ছাদ, যে কিনা সূর্যের যে অতিবেগুনি রশ্মি, সেই সূর্যের অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। ওজোন লেয়ার ফুটো হয়ে যাওয়ার ফলে, দূষণের কারণেই ওজোন লেয়ার ফুটো হয়ে গেছে। প্রথম আন্টার্কটিকায় এটা নজর করা হয়, যে ওখানকার বরফ গলছে, কেন হঠাৎ বরফ এত গলা শুরু করলো হঠাৎ? যে ওজোন লেয়ার ফুটো হয়ে যাওয়ার জন্য সূর্যের যে অতিবেগুনি রশ্মি, ওগুলো পৃথিবীতে সরাসরি চলে আসছে, ও আর ব্যাক করতে পারছে না। ব্যাক করতে না পারার দরুন আমাদের বিভিন্ন অসুখ, মূলত ক্যান্সারের মতো অসুখ, কার্সিনোজেনিক যে বিভিন্ন সিমটমস গুলো, সেই সিমটমস গুলো কিন্তু দিনের দিন বাড়ছে। কোনো আকারে খুব সুন্দর জীবনযাত্রা, হঠাৎ দেখা যাচ্ছে তার ক্যান্সার, কোনো কারণ নেই ক্যান্সার। সে কোনোদিন কোনো
নেশার ভেতর নেশাসক্ত ছিল না, দেখা যাচ্ছে তার লাং ক্যান্সার বা কিডনির অসুখ। দূষণ কিন্তু অন্যতম দায়ী এই ওজোন লেয়ার ডিপ্লেশন, যেটা রেফ্রিজারেটর এবং ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে, মূলত এই দুটো রেফ্রিজারেটর, এসি, এয়ার কন্ডিশন, আমরা এখন একটু হলেই শীতকালেও আমরা এসি চালাচ্ছি। সেই শীতকালে এসি চালিয়ে আমরা হয়তো ঘরের ভেতর আরামে থাকছি, কিন্তু আমরা কিন্তু একই সাথে কি করছি, ওজোন লেয়ারকে ফুটো করছি। আমাদের প্রত্যেকের অবদান আছে এই ওজোন লেয়ারকে ফুটো করার পেছনে। ওজোন লেয়ার ফুটো করে কি করছি আমরা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছি। সূর্যের যে অতিবেগুনি রশ্মিগুলো, সেগুলো পৃথিবীতে সরাসরি চলে আসছে, এবং তার ফলে একই সাথে যে গ্রিন হাউস গ্যাসের যে পরিমাণগুলো, সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং একটার সাথে একটা খুব ইন্টার রিলেটেড, পারস্পরিকভাবে সম্পর্কিত। ওজোন লেয়ার ফুটো হয়ে যাওয়ার জন্য ও অতিবেগুনি রশ্মি পৃথিবীতে চলে আসছে, ও গ্লোবাল ওয়ার্মিং বাড়াচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে কেন? গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মিথেন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ক্লোরোফ্লোরোকার্বনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ও ইন্টার্ন অর্থাৎ পৃথিবীর সামগ্রিক যে টেম্পারেচার, যেটা হওয়ার কথা তার থেকে অনেক বেশি হচ্ছে। এবং 2020 থেকে 2050 সালের ভেতর, যেটা খুব অ্যালার্মিং, মাত্র 20 বছরের ভেতর 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, মনে হচ্ছে 2 ডিগ্রি ও 2 ডিগ্রি না, পৃথিবীর টেম্পারেচার 2 ডিগ্রি বেড়ে যাওয়া মানে সাংঘাতিক ব্যাপার। গরম যেমন লাগবে আমাদের, দেখতে পাচ্ছ যে দিনে আর চরমাভাপন্ন আবহাওয়া তৈরি হয়েছে। গরম পড়ছে তো গরম পড়ছে, আবার ঠান্ডা তো এমন ঠান্ডা যেখানে অত ঠান্ডা পড়তো না, প্রচন্ড ঠান্ডা পড়ে যাচ্ছে। এটা একটাই কারণ, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। এবং গ্লোবাল ওয়ার্মিং এর জন্য হিমবাহের কিন্তু গলন আগের থেকে অনেক বেশি মাত্রায় হচ্ছে, এবং জলোচ্ছ্বাসের পরিমাণ, বন্যার পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। নেক্সট, বায়ুর পর জল। বায়ুর পর জল, ওয়াটার পলিউশন। জলের অপর নাম কি? জলের অপর নাম জীবন। সেই জল কিন্তু আজকে দূষিত। জল দূষিত ফলে কি হচ্ছে? আমরা সেই জলই তো খাচ্ছি। কজন ভারতবর্ষ বা পৃথিবী, কেবল ভারতবর্ষ না, গোটা পৃথিবীর কথাই যদি বল, কজন মানুষ জল কিনে খেতে পারে? খুব কম সংখ্যক মানুষ জল কিনে খেতে পারে, বা অনেক জায়গায় তোমার অ্যাক্সেস নেই, অর্থাৎ তোমার যদি টাকাও থাকে তুমি পাবে না, সাপ্লাই নেই, বা মানুষের অ্যাক্সেস নেই তার কাছে। তার ফলে আমাদের যে সাধারণভাবে আমরা যে জল খাই, সেই জলের ওপর যে বেঁচে থাকা, জল না থাকলে আমরা বেঁচেই থাকতে পারবো না, সেই জল কিন্তু আজকে দূষিত। তার অন্যতম কারণ, থ্রোয়িং এক্সট্রাক্টস লিডস টু ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ অফ ওয়াটার। জলের যে ফিজিক্যাল এবং কেমিক্যাল নেচার, মূলত জলের ফিজিক্যাল নেচার কেমিক্যাল নেচার, যে রাসায়নিক যে গঠন, তার নেচারটা, জলের যে উপাদানগুলো থাকে জলের ভেতর, জলে তো কেবল হাইড্রোজেন আর অক্সিজেন থাকে না, জলের ভেতর আরো কম্পোনেন্টস থাকে। সেই কম্পোনেন্টস গুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে, এবং পরিবর্তনটা খুব সুস্থ দিকে, পজিটিভ দিকে পরিবর্তন হচ্ছে না, ও কিন্তু নেগেটিভ দিকে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ আমাদের শরীরকে প্রভাবিত করছে। শর্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার, জলের, পানীয় জল শর্টেজ হচ্ছে, জল পাচ্ছে না প্রচুর লোক। যদি মরুভূমি অঞ্চলগুলোয় দেখো, রাজস্থানে যদি যাও, রাজস্থানে যদি যাই আমরা কেউ, রাজস্থানে দেখা যাবে মাইলের পর মাইল ওখানকার ভদ্রমহিলারা, যারা মাইলের পর মাইল তারা আসছেন জল নিতে, একটা বাকেটও তারা পাচ্ছেন না, অর্থাৎ গোটা বালতিও তারা ভরতে পারছেন না। ভোরবেলা বেরিয়ে কয়েক মাইল হেঁটে এসে তারা হাফ বালতি জল নিয়ে বাড়িতে চলে যাচ্ছে, জল নেই। শর্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার। এই ওয়াটার পলিউশনের জন্য ওয়াটার বোর্ন ডিজিজ গুলো তৈরি হচ্ছে, অর্থাৎ জলবাহিত রোগ, জলের মাধ্যমে
আমরা এমনি জলে খালি চোখে কিছু দেখা যায় না। জলের মজাটা এটাই যে খেয়ে নিলাম ঢকঢক করে, এই জলের ভেতর কি নোংরা আছে না তার ভেতর তার কেমিক্যাল রূপ, তার রাসায়নিক ধর্ম পরিবর্তন হয়েছে কিনা আমরা খালি চোখে ধরতে পারবো না। তার জন্য কেমিস্ট্রি পড়তে হবে, ল্যাবে নিয়ে গিয়ে জল টেস্ট করতে হবে। ওরকম করে তো আর জল খাওয়া যায় না। তাহলে আমরা বিশ্বাস করেই জল খাচ্ছি, নির্ভর করে জল খাচ্ছি যে আমার কিছু হবে না, খেয়ে কি হচ্ছে? ইনফেকশন। ওয়াটার বোর্ন ডিজিজেস, জলবাহিত রোগের জন্ম দিচ্ছে কি? ইনফেকশন কজড বাই প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। আমি পড়ছি, আমি বলে দিচ্ছি ব্যাপারটা কি। ইনফেকশন কজড বাই প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া, viruses and parasites found in contaminated water. Common examples include cholera, typhoid, dysentery, diarrhea and hepatitis. বেশ অনেকটা বড় লাইন, একটা প্যারাগ্রাফ। কি? ইনফেকশন, শরীরে আমাদের সংক্রমণ হচ্ছে কিসের জন্য? কজ বাই প্যাথোজেনিক অর্গানিজম, মাইক্রো অর্গানিজম, ছোট্ট ছোট্ট পরজীবী, প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম জলে থাকে, যেইগুলো কি করছে, লাইক ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া এমনি থাকতে পারে, ও কোনো একটা আশ্রয় চায়, পরজীবী। ভাইরাসেস, প্যারাসাইটস ফাউন্ড ইন কন্টামিনেটেড ওয়াটারে ব্যাকটেরিয়া রয়েছে, ভাইরাস রয়েছে। এই যে বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাসের জনিত যে অসুখগুলো, অনেকেই দেখবে মাঝে মাঝেই ঠান্ডা লাগলো না, কিন্তু গলাটা কেরকম একটা বসা বসা লাগছে, গলায় একটা কষ্ট হচ্ছে। ডাক্তারবাবুর কাছে গেলে ওর কোনো ওষুধে নেই। মজাটার হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা যে অসুখ বিসুখ গুলো হয় সেগুলোর ওষুধ তবু পাওয়া যায়। ভাইরাস জনিত অসুখের কিন্তু কোনো ওষুধ নেই সেইভাবে। ও নিজের থেকে বডি সারাতে পারলে সারলো, নইলে গেল। এই যে বিভিন্ন ভাইরাস গুলো কন্টামিনেটেড ওয়াটারে পাওয়া যায়, দূষিত জলে পাওয়া যায়। সেই জলগুলো পান করে কি হচ্ছে? আমাদের কলেরা হচ্ছে, টাইফয়েড হচ্ছে, ডিসেন্ট্রি হচ্ছে, হেপাটাইটিস হচ্ছে। হেপাটাইটিস মারাত্মক অসুখ, জন্ডিস আর কি। তার ফলে আমাদের কিন্তু শরীরের তো ক্ষতি হচ্ছেই, এমনকি আমরা ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকেও এগিয়ে যেতে পারি যদি সঠিক চিকিৎসা না পাই। এগিয়ে যেতে পারি না, যাচ্ছি, কারণ একই সাথে এটাও মাথায় রাখতে হবে যে বহু লোকের পৃথিবীর কিন্তু এখনো চিকিৎসা অ্যাক্সেস তাদের কাছে নেই। তাদের হয় পয়সা কড়ি নেই, মূলত পয়সা কড়ি নেই, কারণ চিকিৎসা ব্যয়বহুল, এবং একই সাথে তারা হয়তো কাছে হসপিটাল নেই, ডাক্তার বাবুর সাথে সাথে পাওয়া যাচ্ছে না। তার ফলে কিন্তু বিনা চিকিৎসায় এই খুব সাধারণ নামের অসুখগুলো কিন্তু একটা মারণ রোগ হয়ে দেখা দিচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ যে পলিউশন, এই ওয়াটার পলিউশনের ভেতরই ঢুকে রয়েছে আর্সেনিক দূষণ। আর্সেনিক নামটার সাথে আমরা মোটামুটি সবাই এখন পরিচিত। আর্সেনিকোসিস কি? a condition that may lead to cancers of the skin, bladder, lung and kidney. জলে আর্সেনিক রয়েছে। যে আর্সেনিক পূর্ণ জল পান করলে, দিনের পর দিন, একদিন পান করলেন, দিনের পর দিন পান করলে, কারণ ড্রিঙ্কিং ওয়াটার তো শর্টেজ, বিশুদ্ধ পানীয় জলের অ্যাক্সেস নেই মানুষের কাছে। তাদের আর্সেনিক যুক্ত জল পান করলে দিনের পর দিন কি হচ্ছে? ক্যান্সার তৈরি হচ্ছে, স্কিন ক্যান্সার, ব্লাডার, গল ব্লাডারের ক্যান্সার, ব্লাডার বলতে গল ব্লাডারের ক্যান্সার, লাং ক্যান্সার, কিডনি ক্যান্সার। আমরা সাধারণত জানি লাং ক্যান্সার ধূমপান করি না। আমি একটু আগেই বলছিলাম যে প্রচুর দেখা যাচ্ছে যে কোনোদিন তারা ধূমপান করেইনি, তাদের লাং ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, গল ব্লাডার বা ইউরিনারি ব্লাডারের ক্যান্সার। গল ব্লাডারের থেকে ইউরিনারি ব্লাডারের ক্যান্সার একটা মারাত্মক ক্যান্সারের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যার অন্যতম কারণ কিন্তু আর্সেনিক পলিউশন জলের মাধ্যমে হয়। এবং স্কিন ক্যান্সার, এই ক্যান্সার গুলো কি বাইরে থেকে আমরা দেখতে পাই না। কিডনিকে আমরা কেউ বাইরে থেকে দেখতে পাই না, লাংকে দেখতে পাই না, ইউরিনারি ব্লাডার
বা গল ব্লাডারকে আমরা বাইরে থেকে কেউ দেখতে পাই না, কিন্তু স্কিনকে তো দেখতে পাই। সেই স্কিন ক্যান্সার কিন্তু ওই আর্সেনিক প্রবণ যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর মানুষজনের দেখা যাচ্ছে হাতে পায়ের স্কিনের ধর্মটাই চেঞ্জ হয়ে গেছে। অন্যতম কারণ আর্সেনিক যুক্ত জল। নেক্সট, সয়েল পলিউশন, মৃত্তিকা দূষণ বা মাটির দূষণ। মাটির দূষণ কি? মাটির দূষণের কতগুলো কারণ। কেমিক্যাল সাবস্টেন্স কে দেয়? আমি ফেলি বা তোমরা ফেলো, কতটুকু ফেলি? কলকারখানা প্রচুর পরিমাণে তাদের যে রাসায়নিক বর্জ্য পদার্থ, সেগুলো কোনো রকম ফিল্টার না করে তারা ফেলে দিচ্ছে মাটিতে, জলে ফেলে দিচ্ছে। তার ফলে সেগুলো জলের মাধ্যমে মাটিতে মিশছে, বা ডাইরেক্ট তারা মাটিতে এক্সপোজ করছে কলকারখানার বর্জ্য, রাসায়নিক যে বর্জ্য পদার্থগুলো, সেগুলো আসছে। আর্টিফিশিয়াল ফার্টিলাইজার এবং পেস্টিসাইডস, জনবিস্ফোরণ। সামাজিক সমস্যাগুলোর মজা কি? একটা সমস্যার সাথে আর একটা সমস্যা জড়িত। কোনো সমস্যাকেই আমরা একটা সিঙ্গেল, একটা ইউনিক সমস্যা হিসেবে বিচার করলে কিন্তু সেটা সঠিক বিচার হবে না। দেখা যাবে কোনো একটা সমস্যা, যার সাথে সমস্যা এস, তার সাথে সমস্যা এর কোনো সম্পর্ক থাকার কথা না, কিন্তু দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে একটা সমস্যার সাথে আর একটা সমস্যা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। সেটা বেশি মাত্রায় হতে পারে বা কম মাত্রায় হতে পারে। আর্টিফিশিয়াল ফার্টিলাইজার এবং পেস্টিসাইডস এর ব্যবহার কেন করা হচ্ছে? জনবিস্ফোরণ, প্রচুর পরিমাণে জনসংখ্যা পৃথিবীর হয়ে গেছে, তাদের খাদ্যের যোগান দিতে হবে। এনমি ফার্টিলাইজার দিলে সেরম ভাবে উৎপাদন বাড়বে না, পেস্টিসাইড না দিলে কীটগুলো জমির ফসলগুলো নষ্ট করে দেবে। জনবিস্ফোরণ অর্থাৎ অধিক জনসংখ্যার মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য কৃত্রিম সারের যথেচ্ছ ব্যবহার শুরু হয়েছে, এবং কীটনাশক। ফসলকে বাঁচাতে হবে। সুন্দর, এই যে আমরা বাজারে গেলে কি খুঁজি, দারুণ বড় ফুলকপি, বড় বাঁধাকপি, দারুণ, এখন শীতকাল, দারুণ পালং শাক, দেখতে সবুজ আকার চকচক করছে। আসলে ওগুলো আর্টিফিশিয়াল ফার্টিলাইজারের এবং পেস্টিসাইডস এর বিপুল অবদান রয়েছে কত সুন্দর রূপ ধারণ করার জন্য। কারণ যে জমিতে মাসে 3 কেজি আলু ফলতো, 3 কেজি আলু ফললে তো হবে না, অধিক মুনাফা। দুটো, একটা হচ্ছে জনসংখ্যার যে বিস্ফোরণ, তার সামনে খাদ্যের যোগান দেওয়া এক, উল্টো দিকে শিল্পায়নের ফলে শিল্পায়ন উত্তর যে সমাজ, তার যে চাহিদা, তার যে সংস্কৃতি, সমাজতত্ত্বের মজাটা এটাই, কেবলমাত্র সামাজিক গঠন প্রতিষ্ঠান না, সংস্কৃতিটা সমাজতত্ত্ব দেখে। যে প্রাক শিল্পায়ন যে সংস্কৃতি, তার সাথে শিল্পায়ন উত্তর সমাজের সংস্কৃতি কিন্তু আকাশ পাতাল ফারাক। অধিক মুনাফা, অল্প সময়ে অধিক মুনাফা। এই অল্প সময়ে অধিক মুনাফার জন্য আর্টিফিশিয়াল ফার্টিলাইজার এবং পেস্টিসাইডস এর যথেচ্ছ প্রয়োগ, এবং জনবিস্ফোরণের কারণে অধিক জনসংখ্যার সামনে খাদ্যের যোগান। এই দুটো কারণ। কেবলমাত্র চাষিদের দোষ দিলে হবে না, মানুষের খেতে হবে, প্রচুর পরিমাণে খাদ্য চাই, যে কারণে আর্টিফিশিয়াল ফার্টিলাইজার অর্থাৎ কৃত্রিম যে সার, সেইগুলো রাসায়নিক সার আর কি। আর্টিফিশিয়াল ফার্টিলাইজার বলতে মূলত রাসায়নিক সার, কেমিক্যাল ফার্টিলাইজার আসলে, আর পেস্টিসাইডস অর্থাৎ কীটনাশক বলে যাকে আমরা জানি, সেগুলো যথেচ্ছ ব্যবহার। প্লাস্টিক অ্যান্ড পলিথিনের ব্যবহার। আমরা বাজারে যাই, বেশিরভাগ সময় হয়তো অনেকেই যাও, দোকানে যাচ্ছ ব্যাগ ছাড়া, দোকানদারও প্লাস্টিকে আমরা জিনিস নিয়ে আসছি। সেই প্লাস্টিক গুলো কিন্তু মাটির সাথে মেশে না, ডিগ্রেডেবল নয়।
আমরা কি যেখানে খুশি ফেলছি, তাকে ছিঁড়েও ওরম ভাবে ফেলা যায় না, আর প্লাস্টিক তো পোড়ানো যায়। প্লাস্টিক পোড়ালে আবার বায়ু দূষণ জন্ম হয়। তো প্লাস্টিক গুলো জলের সাথে জমতে জমতে যেতে 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 মাটির সাথে মিশে গিয়েও, মাটির সাথে মেশে না কিন্তু, মাটির যে রাসায়নিক চরিত্র সেইটাকে পাল্টে দেয়। এবং এই যে একটু বৃষ্টি হলেই যে জল জমে যায়, তার অন্যতম কারণ কিন্তু প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার। পলিমার বলে একটা রাসায়নিক পদার্থ আছে, যেটা কিন্তু দারুণ দারুণ জিনিস তৈরি করে, এবং গোটা পৃথিবী চলছে আজকে পলিমারের ওপর। অনেক কিছুই পলিমারের দ্বারা আমরা, পলিমারের তৈরি জিনিস আমরা ইউজ করি, কিন্তু পলিমার এমন একটা জিনিস যেটা কিন্তু বায়োডিগ্রেডেবল নয়, অর্থাৎ পরিবেশের প্রকৃতির সাথেও মিশে যেতে পারে না। ও উল্টে প্রকৃতির ক্ষতি সাধন করে, পরিবেশের যে ক্যারেক্টার, পরিবেশের যে ব্যালেন্স, আনস্টেবিলাইজড শব্দটা আমি বলেছিলাম, একটা অস্থিতিশীল অবস্থার তৈরি করে কিন্তু এই কারণগুলোর জন্য একটা অস্থিতিশীল অবস্থার তৈরি হয়। নেক্সট, নয়েজ পলিউশন, শব্দ দূষণ। শব্দ দূষণ কি? সহ্য ক্ষমতার বাইরে গিয়ে শব্দের যে প্রয়োগ, পুজোর সময় বা অন্যান্য সময় আমরা সেটা উচ্চশিক্ষিত থেকে আরম্ভ করে সব জনগোষ্ঠী কিন্তু এই নয়েজ পলিউশন, হয়তো ওয়াটার খাচ্ছে না, কেনা ওয়াটার খাচ্ছে, কেনা জল খাচ্ছে, কিন্তু নয়েজ পলিউশনের ক্ষেত্রে কিন্তু কোন রকম বাছবিচার করছে না। দিওয়ালির সময় বলো বা অন্যান্য সময় বলো, ভারতবর্ষের পরিস্থিতিতে আমি বলছি যে প্রায় টেকা দায় হয়ে পড়ে। More than 65 decibel leads to noise pollution. হু বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে? 65 ডেসিবেলের বেশি যদি সেটা পেরিয়ে যায়, শব্দাঙ্ক মাপার যে যন্ত্র, তাতে যদি 65 ডেসিবেলের মাত্রা ছাড়িয়ে যায়, তবেই সেটা নয়েজ পলিউশনের জন্ম দেয়। নয়েজ পলিউশন এমনি আমরা একটু জোরে আওয়াজ হচ্ছে, কি হয়েছে, বক্সে একটু গান শুনছে, তাতে কি হয়েছে? হয়তো আমাদের মতো সুস্থ মধ্যবয়স্ক বা তোমাদের মতো অল্প বয়সী বাচ্চাদের, ছেলে মেয়েদের কিছু সমস্যা নেই, জোরে গান শুনছি, মজাই হচ্ছে, কিন্তু ধীরে ধীরে কি করে? হিয়ারিং লস, শ্রবণ শক্তিকে শেষ করে দেয়। পার্মানেন্ট অর টেম্পোরারি, চিরস্থায়ী ভাবে কানে না শুনতে পারে, বা টেম্পোরারি হাইপার টেনশনের জন্ম দেয়, উচ্চ রক্তচাপ, আদার কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেটা আমরা ফিল করতে পারবো না, আমরা তো আপাত সুস্থ। হৃদরোগ, বিভিন্ন রকম হৃদরোগের জন্ম দেয়, লাইক হার্ট ডিজিজ অ্যান্ড স্ট্রোক। ইট ক্যান অলসো লিড টু স্লিপ ডিস্টারবেন্সেস অ্যান্ড মেন্টাল হেলথ ইস্যুস। স্লিপ ডিস্টারবেন্সেস, ঘুম হচ্ছে না, বাড়ির সামনে মাইক চলছে, তারস্বরে মাইক বাজানো হচ্ছে, বা উল্টো দিকে, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি, আমি এমন একটা জায়গায় থাকি আর আমার উল্টো দিকে একটি হোটেল আছে, সেখানে বিয়ে বাড়ির অনুষ্ঠান বলো, অন্যান্য অনুষ্ঠান বলো, মানে এমন ভাবে শব্দ তারা ব্যবহার করে সেখানকার অতিথিরা, যে রাত্রে আমাদের পক্ষে ঘুমানো, আমরা তো আপাত ভাবে সুস্থ, আমাদের হিয়ারিং এখনো কানে শুনতে পাই, টেম্পোরারি বা পার্মানেন্ট কোনো লস হয়নি, হিয়ারিং লস, কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ নেই, স্ট্রোক হয়নি, হাইপার টেনশন নেই, কিন্তু যেটা হয়, সারা রাত ঘুমই হলো ওই আওয়াজের জন্য। কোনো ব্যক্তি দিনের পর দিন যদি সে ন্যূনতম 6 ঘন্টার কম ঘুমোয়, 6 থেকে 8 ঘন্টার কম ঘুমোয় রেগুলার, যদি বা মাঝে মাঝেই তার যদি এরকম স্লিপ ডিস্টারবেন্সেস হয়, ঘুমের ব্যাঘাত ঘটে, তার কিন্তু অটোমেটিক্যালি হাইপার টেনশন বা কার্ডিওভাস্কুলার ডিজিজের মতো অসুখগুলো তৈরি হয়। দেখো, কম ঘুম হওয়াটা মানে তো কম ঘুম, তো কি হয়েছে, রাত্রিবেলা ঘুমোচ্ছে না, দিনের বেলা বাসে যেতে যেতে ঘুমিয়ে নেবে না, তাতে হয় না। রাত্রের ঘুমই, সে দিনের পর দিন যদি রাত্রের ঘুমটা ডিস্টার্ব হয়, তার কিন্তু অটোমেটিক্যালি
হাইপারটেনশন আর কিছু হোক না হোক, তার উচ্চ রক্তচাপ জনিত যে সমস্যাগুলো সেগুলো তৈরি হয়। মেন্টাল হেলথ ইস্যুস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। অ্যাংজাইটিও হতে পারে, খুব চিন্তা, সবে অল্পতে রেগে যাচ্ছে, অল্পতে হাঁসফাঁস করছে, হাত পা কাঁপছে, কি হবে কি হবে। অ্যাংজাইটি হতে পারে, আবার ডিপ্রেশন হতে পারে, চুপচাপ ঝিম মেরে পড়ে রয়েছে, কোনো কিছুই তার যেন ভালো লাগছে না, একটা অবসাদ যাকে আমরা বলি, সেই অবসাদের মতো অসুখের জন্ম দিতে পারে। অ্যান্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, দেখতে পাচ্ছ যে বিষয়টা কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, বিষয়টা কি, বিষয়টাকে হাইলাইট করে দেওয়া আছে। পার্টিকুলারলি ইন চিলড্রেন, শিশুদের ভেতর, শিশুদের যে বৌদ্ধিক বিকাশ, শিশু যখন মাতৃগর্ভে থাকে এবং সে যখন ভূমিষ্ঠ হয়, তার কগনিটিভ ডেভেলপমেন্ট, বৌদ্ধিক বিকাশ হয় শিশুর, ভ্রূণেরও একটা বিকাশ হয় এবং সেখানে বৌদ্ধিক বিকাশও হয়। দিনের পর দিন যদি মা সাউন্ড নয়েজ পলিউশন অর্থাৎ শব্দ দূষণের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, এই অসুখগুলো তার হয়, বা সিম্পল কিচ্ছু হলো না, স্লিপ ডিস্টারবেন্স হলো, আর কোনো তার সমস্যা নেই, স্লিপ ডিস্টারবেন্স হলো মায়ের বা শিশু যে সদ্য ভূমিষ্ঠ হয়েছে, তার যদি সে চমকে চমকে উঠলো আওয়াজের জন্য, কি হবে দেখা যায় পরবর্তীকালে তার বৌদ্ধিক যে বিকাশ, কগনিটিভ মানে বৌদ্ধিক, বৌদ্ধিক যে বিকাশ সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, ঠিকমতো কথা বলতে পারে না, সামাজিকভাবে মিশতে পারে না, আওয়াজ শুনলে চমকে ওঠে, বিভিন্ন রকম বা খুব সহজ হিসাব সেগুলো সে করতে পারছে না, মনে রাখতে পারছে না, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে একটা শিশুর, যেটা হওয়ার কথা না। সেই কগনিটিভ ইম্পেয়ারমেন্টের জন্ম হয়। কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বড়দের সেরকম হয়, কগনিটিভ ইম্পেয়ারমেন্টের শিকার কিন্তু পার্টিকুলারলি শিশুরা। এই যে আমরা এতগুলো দূষণের দিক দেখলাম, এয়ার পলিউশন, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, নয়েজ পলিউশন, জল দূষণ, ওয়াটার পলিউশন, এই যে, এবং এছাড়াও তেজস্ক্রিয় দূষণ রয়েছে, পারমাণবিক যে চুল্লিগুলো থেকে যে তেজস্ক্রিয় পদার্থগুলো নির্গত হচ্ছে, বিভিন্ন নিউক্লিয়ার টেস্ট হচ্ছে, অনেক পৃথিবী নিউক্লিয়ার টেস্ট করছে, পারমাণবিক বোমা পরীক্ষা নিরীক্ষা করছে, অস্ত্র পরীক্ষা নিরীক্ষা করছে, তার ফলে একটা তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভ একটা দূষণের তৈরি হচ্ছে। মোবাইল ফোন রেডিও অ্যাক্টিভ দূষণের অন্যতম জন্মদাতা হয়ে দাঁড়িয়েছে, অথচ মোবাইল ফোন ছাড়া হবেও না। মজাটা হচ্ছে এটাই, আমি বলবো একটু পরে, এই ডুয়াল মানে শাখের করাত, এটা হলেও না, মোবাইল ফোন ছাড়া চলবেও না, অথচ মোবাইল ফোন কিন্তু একটা রেডিও অ্যাক্টিভ দূষণের জন্য, মোবাইলের যে টাওয়ার গুলো সেগুলো কিন্তু রেডিও অ্যাক্টিভ দূষণের জন্য দায়ী। চড়াই পাখি আজকাল আর দেখা যায় না, রেডিও অ্যাক্টিভ দূষণের জন্য, তেজস্ক্রিয় দূষণের জন্য চড়াই পাখি সেরকম ভাবে আর দেখা যায় না। তাহলে এই যে এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণের যে ব্যক্তি, এই ব্যক্তিগুলোকে আমরা কমাবো কি? চ্যালেঞ্জ এটাই। আমি বলেছিলাম প্রথম দিকে যে সমস্যা আমাদের তৈরি করে, ম্যানমেড, সমস্যার সমাধানও আমাদেরই করতে হবে, সমস্যার সমাধান অন্য কেউ করে দেবে না। এবং সমাজতত্ত্ব ইউনিকনেস এটাই, সমাজতত্ত্ব কেবলমাত্র সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করে তা না, সমাজতত্ত্ব একই সাথে সামাজিক সমস্যাকে কিভাবে প্রতিরোধ করা যায়, সেই সামাজিক সমস্যাকে কিভাবে সমাধান করা যায়,
তার দিশাও কিন্তু সমাজতত্ত্ব দেখায়। স্টেপস টু রিডিউস এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ পরিবেশ দূষণ কমানোর জন্য। টপিকটা ছিল ক্রাইসিস, এবং ক্রাইসিসকে আমরা রেসপন্স করব কি। ক্রাইসিস বলে ছেড়ে দিলে হবে না, সেই ক্রাইসিসকে আমরা উত্তর দেব কি করে, সেই উত্তর দেওয়ার জায়গাটা এটা। মাস অ্যাওয়ারনেস, একটা জনসচেতনতা, ক্যাম্পেনিং, ডিস্ট্রিবিউশন অফ প্যামফ্লেট, প্রমোশন, এই মাস অ্যাওয়ারনেস তৈরি করা। কিরকম? দোকানে গেলে দোকানদার যিনি বিক্রি করছেন তিনি দিলেন না প্লাস্টিকের ব্যাগে, কাগজের ব্যাগে দিলেন। আজকাল অনেক জায়গায় দেওয়া শুরু হয়েছে। হয়তো পয়সা নেয়, 5 টাকা করে নেয় কি 8 টাকা করে নেয় ব্যাগের সাইজ অনুযায়ী, কিন্তু না, সে নো টু প্লাস্টিক। মাস অ্যাওয়ারনেস। মাস অ্যাওয়ারনেস কিরকম? একটা সাধারণ ছোট, মানে খুব কমন এক্সাম্পল আমি দিচ্ছি। আমরা বাড়িতে আজকাল খাবার আনি বাইরে থেকে, কোন কন্টেনারে দেয়? প্লাস্টিকের কন্টেনারে। আমরা সে কন্টেনার গুলো অনেকে কি করি, সযত্নে রেখে দিই বাড়িতে। পরবর্তীকালে কাউকে যদি কোনো খাবার দিতে হয়, ওই কন্টেনারে করে আমরা দিচ্ছি। তাহলে ওই প্লাস্টিক গুলো কিন্তু নন ডিগ্রেডেবল, পরিবেশের সাথে মিশছে না। দিনের পর দিন প্লাস্টিক গুলো কোয়ালিটিও ভালো নয়। প্লাস্টিক গুলোকে আমরা সযত্নে, ওইগুলো আমরা ব্যবহার করা পরিহার করতে হবে, এবং ক্যাম্পেনিং, মিটিং, মিছিল এসব করে স্কুল লেভেল থেকেই শুরু করতে হবে। হঠাৎ বয়স হয়ে গিয়ে মধ্য বয়সে এসে ঠিক করলাম যে না, আর প্লাস্টিক ইউজ করবো না, হবে না, কারণ সেটা তো ছোট থেকে অভ্যাস হয়ে আছে। স্কুল লেভেল থেকে শিশুদের ভেতর যে সে নো টু প্লাস্টিক, এই বিষয়টাকে তাদের ভেতর চারিয়ে দিতে হবে, নইলে কিন্তু সে নো টু প্লাস্টিক কেবল, সে নো টু অ্যাকচুয়ালি পলিউশন। যে উপায়ে আমরা পলিউশন করছি সেগুলোর প্রতি না, যতটা সম্ভব। লেজিসলেচার অ্যান্ড ইমপ্লিমেন্টেশন উইথ পানিশমেন্ট। যদি আমরা দূষণ করলে ছাড় পেয়ে গেল, গাড়ির পলিউশন চেক করলে ভালো, না করলে ফাইন। আমরা জানি কখনো ধরা পড়লে টাকা দিয়ে আমরা কাটিয়ে আসছি, কিন্তু যদি কড়া আইন কেবল না, তার যদি ইমপ্লিমেন্টেশন না হয়, ইমপ্লিমেন্টেশন করতে হবে, সেই আইনের প্রয়োগ করতে হবে, পানিশমেন্ট। যদি তার শাস্তিদানের ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আমরা অচিরেই আমরা এই এনভায়রনমেন্টাল পলিউশনের থেকে কিছুটা হলেও কিন্তু তাকে কমব্যাট করতে পারবো, তার সাথে যুদ্ধ করতে পারবো। কারণ সোশ্যাল ডিভিয়েন্স, এটা একটি সামাজিক বিচ্যুতি বলা যায়। কারণ সমাজ যেখানে অ্যাফেক্টেড, সমাজ প্রভাবিত এবং নেগেটিভলি প্রভাবিত, সেটা বিচ্যুতি ছাড়া আর কি। সেই সামাজিক বিচ্যুতিকে যদি আমাকে নিয়ন্ত্রণ করতে হয়, পানিশমেন্ট, শাস্তিদানের ব্যবস্থা কিন্তু রাখতে হবে। শাস্তিদানের ব্যবস্থা না থাকলে কিন্তু এই সমস্যাকে কমব্যাট করা, মোকাবিলা করা যাবে না। ফরেস্টেশন, বৃক্ষরোপণ। গাছ কাটলে, গাছ তো কাটতেই হবে, গাছ কাটবো না, গোটাটা বনভূমি হয়ে যাবো, হবে না। আবার সেই শিল্পায়ন, নগরায়ন, বড় বড় জায়গা তৈরি, শহরের রাস্তাঘাটের সম্প্রসারণ, এগুলো তো হবে। এগুলো তো আমরা ব্যাক করে যেতে পারবো না, যে না শিল্প কারখানায় যাবো না, কুটির শিল্প, হস্তশিল্প ভিত্তিক উৎপাদন ব্যবস্থায় থাকবো, হবে না। কারণ শিল্পায়নের স্বাদ আমরা পেয়ে গেছি। কিন্তু বৃক্ষ
ছেদন যদি হয় সে সমান তালে বৃক্ষরোপণও করতে হবে। একটা গাছ কাটলে দুটো গাছ লাগাতে হবে। সাস্টেনেবল অ্যান্ড স্টেবল ডেভেলপমেন্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব কি বলবো গুরুত্বপূর্ণ এবং সময় প্রয়োজন। নিড অফ দ্য আওয়ার কথাটা খুব কমন একটা ফ্রেজ। নিড অফ দ্য আওয়ার ক্যান সাস্টেনেবল এবং স্টেবল ডেভেলপমেন্ট, সুস্থায়ী, এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। সুস্থায়ী উন্নয়ন, যে উন্নয়ন এমন হবে যেটা কিনা সাস্টেনেবল, সুস্থায়ী, অর্থাৎ বায়োটিক, অ্যাবায়োটিক, এই যে কম্পোনেন্টস অফ দ্য নেচার, এনভায়রনমেন্ট, জৈব এবং অজৈব উপাদান, তার একটা ভারসাম্য রাখা যায়। আমি উন্নয়ন এমন করব না যে গাছপালা কেটে শুকিয়ে গিয়ে গোটাটা এসিতে মুড়ি দিলাম, তাতে কি হবে? তাতে হয়তো আমি ঘরের ভেতরে ঠান্ডা থাকবো, কিন্তু ঘরের থেকে বেরোলে ওজোন স্তর সমানে ফুটো করবো, একসময় দেখা যাবে ওজোন স্তর বলে যে পৃথিবীতে কিছু ছিল থাকবেই না, আকারে অতি বেগুনি রশ্মিতে ভরে গেল। তাহলে আমরা তো ঘরে বসে থাকতে পারবো না, ঘরের বাইরে বেরোতে হবে। তাহলে আমাকে এমন ভাবে চেক অ্যান্ড ব্যালেন্স, সুস্থায়ী উন্নয়ন হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স, যে উন্নয়ন, সেই উন্নয়নের ব্যবস্থা রাখতে হবে, যেখানে প্রত্যেকে তাদের অধিকার, তাদের যে বেঁচে থাকবার অধিকার, প্রত্যেকটা জনগোষ্ঠীর যে বেঁচে থাকার অধিকার রয়েছে, সেইটাকে সুনিশ্চিত করা যায়। নিউক্লিয়ার টেস্ট ব্যান, যে পারমাণবিক যে টেস্ট গুলো করছে পৃথিবী, বিভিন্ন দেশ, বিশেষত শক্তিধর দেশগুলো, তাদেরকে কন্ট্রোল করার কেউ নেই, তাদের সেই টেস্ট গুলোকে ব্যান করতে হবে। তাদের পারমাণবিক অস্ত্রের যে প্রতিযোগিতা গোটা পৃথিবী জুড়ে চলছে, সেটাকে কিন্তু ব্যান করতে হবে, কারণ নিউক্লিয়ার টেস্ট ব্যান না হলে নিউক্লিয়ার টেস্টের জন্য কিন্তু রেডিও অ্যাক্টিভ দূষণ সৃষ্টি হচ্ছে। রিজার্ভেশন অফ ওয়াটার বডি অ্যান্ড ফরেস্ট, বনভূমি এবং ওয়াটার বডি, ওয়াটার যে বডিজ গুলো আছে, পুকুর, খাল, বিল, এগুলো, সেগুলোকে রিজার্ভেশন করতে হবে, অর্থাৎ সংরক্ষণ করতে হবে, তাতে যাতে কেউ ঝট করে দূষণ না করতে পারে সেখানে। এরকম পুকুরে স্নান করা বন্ধ করে দিতে হবে। পুকুরে স্নান একটা অন্যতম, কাপড় কাচা অন্যতম কিন্তু দূষণের জন্মদাতা। সেখানে মূর্তি ফেলা বন্ধ করে দিতে হবে, মৃত পশু ভাসিয়ে দেওয়া বন্ধ করে দিতে হবে। রিজার্ভেশন অফ ওয়াটার বডি অ্যান্ড ফরেস্ট, জঙ্গলে গিয়ে যথেচ্ছ বৃক্ষচ্ছেদন করা চলবে না। স্টপ কিলিং অফ ওয়াইল্ড অ্যানিমেলস অ্যান্ড আনপ্ল্যান্ড ডিফরেস্টেশন, ওয়াইল্ড অ্যানিমেলকে মারা বন্ধ করতে হবে। আমার খুব আনন্দ, আমি বাঘ মারতে ভালোবাসি, হরিণ শিকার করতে ভালোবাসি, এটা করা বন্ধ করতে হবে, কারণ প্রচুর ওয়াইল্ড অ্যানিমেল কিন্তু আজকে ভালনারেবল সংখ্যা এসে দাঁড়িয়েছে, প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গেছে। যদি কোনো অ্যানিমেল পৃথিবী থেকে হারিয়ে যায়, বাস্তুতন্ত্রের সমস্যা হবে। কিন্তু বাস্তুতন্ত্রের যে ব্যালেন্সটা, বাস্তুতন্ত্র মানে কি? বাস্তুতন্ত্র মানে আমার চারপাশে যে বায়োটিক এবং অ্যাবায়োটিক যে উপাদানগুলো আছে, সবগুলো নিয়ে একটা বাস্তুতন্ত্র, তার যে ভারসাম্য, সেটা কিন্তু বিনষ্ট হবে যদি কোনো ওয়াইল্ড অ্যানিমেল, যাকে আমরা নামই জানি না, সেই ওয়াইল্ড অ্যানিমেলও যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলেই কিন্তু বাস্তুতন্ত্রের ওপর এফেক্ট পড়বে, এফেক্টেড হবে। এবং আনপ্ল্যান্ড ডিফরেস্টেশন, আনপ্ল্যান্ড ডিফরেস্টেশনকে কি করতে হবে? স্টপ করতে হবে। এই তিনটে শব্দ মাথায় রাখো। আবার একই সাথে বলেছিলাম, কি বলেছিলাম?
ফরেস্টেশন, বৃক্ষরোপণ। কি অদ্ভুত, বৃক্ষরোপণ আবার ডিফরেস্টেশন, ফরেস্টেশন আবার ডিফরেস্টেশন, আবার কি একবার বলছি ফরেস্টেশন, একবার বলছি ডিফরেস্টেশন। কি ফরেস্টেশন যেমন করতে হবে, আবার তো ডিফরেস্টেশন করতে হবে। ডিফরেস্টেশন না হলে কি হবে, আরবানাইজেশন, তো আরবানাইজেশনকে তো স্টপ করতে পারবো না, কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়ে গেছে। সেই আরবানাইজেশনকে যাতে প্ল্যান্ড আরবানাইজেশন করতে হবে, ইচ্ছে মতো ডিফরেস্টেশন করে দিলাম, প্ল্যান ডিফরেস্টেশন দেখতে হবে যে যেখানকার গাছ কাটলে, যেখানকার ডিফরেস্টেশন করলে খুব একটা ক্ষতির মুখে পড়তে হবে না, বা ডিফরেস্টেশন ক্ষতির মুখে পড়তে হলেও ডিফরেস্টেশনের সাথে সাথে যাতে আমরা ফরেস্টেশনটাও শুরু করতে পারি। ব্যালেন্স, এই যে সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপ মূল কথাটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যেতে হবে। যদি ক্যাপিটালিস্ট একটা পুঁজিবাদী আমরা উন্নয়নের দিকে যাই, তাহলে কিন্তু পরিবেশ দিনের দিন ক্ষতিগ্রস্ত হবে। নেক্সট, লস অফ বায়োডাইভার্সিটি, বাস্তুতন্ত্রের ক্ষতি সাধন। বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্র শব্দটা বা বায়োডাইভার্সিটি শব্দটা ইংরেজি শব্দ। 1945 সালে প্রথম ডাব্লিউ.বি. রোজেন বলে একজন বিজ্ঞানী, তিনি প্রথম এই শব্দটার সাথে আমাদের পরিচিতি করান, প্রথম এই শব্দটার সাথে পরিচিতি করান 1945 সালে। বায়োডাইভার্সিটি ইজ দ্য, আমি সংজ্ঞাটা পড়ছি, বায়োডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি অফ অল লাইফ অন আর্থ, encompassing the diversity of genesis, species and ecosystems. It includes all living organisms from microscopic bacteria to large trees and animals, and the complex interaction between them and their environments. Biodiversity তাহলে কি, ভ্যারাইটি অফ অল লাইফ অন আর্থ, পৃথিবীর ওপর পুরো ভ্যারাইটি। কি ভ্যারাইটি? encompassing the diversity of genesis, species and ecosystem. বিভিন্ন যে স্পিসিস, প্রজাতিগুলো থাকে পুরোটা নিয়ে। ইট ইনক্লুডস অল লিভিং অর্গানিজম, সব সজীব যে সব সজীব যে জিনিসগুলো, অর্গানিজম, জীবগুলো, ফ্রম মাইক্রোস্কোপিক ব্যাকটেরিয়া, একদম অণুজীব, সেই অণুজীবের মাইক্রোস্কোপ দিয়ে, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যে ব্যাকটেরিয়া গুলো দেখতে হয়, সেগুলো থেকে শুরু করে লার্জ ট্রিজ অ্যান্ড অ্যানিমালস, বড় গাছ এবং অ্যানিমালস, পশু, অ্যান্ড দ্য কমপ্লেক্স ইন্টারাকশন, এইটাই খুব গুরুত্বপূর্ণ শব্দ, অ্যান্ড দ্য complex interaction between them and their environment. এই ট্রিজ, অ্যানিমেলস, তাহলে একদিকে কি গেল, এর ভাগে যদি আমি রাখি ট্রিজ, অ্যানিমেলস, মাইক্রো অর্গানিজম, বি ব্লকে যদি আমি রাখি এনভায়রনমেন্ট, এই দুটো ভাগ, এর সাথে এর ইন্টারাকশন, আবার এর সাথে এর ইন্টারাকশন। এটা ইন্টারাকশন, একটা মিথস্ক্রিয়া, যোগাযোগ, যে
এ একা থাকতে পারে না। এই মাইক্রো অর্গানিজম যেই এনভায়রনমেন্টে থাকে তার উপর সে প্রভাব বিস্তার করে, সেই এনভায়রনমেন্ট তার উপর প্রভাব বিস্তার করে। ট্রি যেই এনভায়রনমেন্টে থাকে, ট্রি সেই এনভায়রনমেন্টের উপর প্রভাব বিস্তার করে, সেখানকার এনভায়রনমেন্ট সেই ট্রি গুলো থাকবে কি থাকবে না তার উপর সেটা ডিটারমিন করে দেয়। অ্যানিমেলস, মানুষ থেকে আরম্ভ করে বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, সবাই তারা যে এনভায়রনমেন্টে থাকে তারা যেমন এনভায়রনমেন্টকে প্রভাবিত করে। এনভায়রনমেন্টের অবস্থা, সেটা উন্নত অবস্থা হোক বা অবনতি হোক, দুটোই অবস্থায় তাদের জীবন জীবিকাকে প্রভাবিত করে। এই পুরো ব্যাপারটা হচ্ছে বায়োডাইভার্সিটি। দেখো এখানে গাছ, পাখি, পশু, এই মাটির ভেতর ছোট্ট ছোট্ট অণু জীব যেগুলোকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাওয়া যায়, অসংখ্য প্যারাসাইট রয়েছে, পুরোটা নিয়ে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি মানে কেবল মানুষ না বা কেবল এনভায়রনমেন্ট, উভয়ের একটা জটিল সম্পর্ক, কমপ্লেক্স রিলেশন, ইন্টারাকশন। কমপ্লেক্সিটিকে দেখাই হচ্ছে সমাজতত্ত্বের কাজ। এই বায়োডাইভার্সিটি লস, আজকে এই যে ইন্টারাকশন, এই যে একটা ব্যালেন্স ছিল, সুন্দর একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কিন্তু আজকে লস হচ্ছে। সেই লসের কারণ কি? নাম্বার 1, পলিউশন। নাম্বার 2, ডিভাস্টেশন অফ ফরেস্টস, বৃক্ষচ্ছেদন। পড়েছিলাম আগের স্লাইডেই বলেছি যে কিভাবে আনপ্ল্যান্ড ডিফরেস্টেশন হচ্ছে, অর্থাৎ কিনা আনপ্ল্যান্ড ডিফরেস্টেশন হচ্ছে ডিভাস্টেশন অফ ফরেস্ট, বনভূমির ধ্বংস সাধন, এক্সেসিভ ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস, ন্যাচারাল রিসোর্সকে যথেচ্ছ হারে আমরা ব্যবহার করছি, তেল ইচ্ছে মতো খনিজ তেলের ব্যবহার করছি, দরকার নেই গাড়ি নিয়ে বেরোচ্ছি, যেখানে পায়ে হেঁটে যাওয়া যায় সেখানে পায়ে হেঁটে না গিয়ে গাড়ি ইউজ করছি। এই রকম ন্যাচারাল রিসোর্সকে এক্সেস, কারণ সেই ন্যাচারাল রিসোর্সেস আমরা আর পাবো না। জেনেও রিনিউয়েবল এনার্জি নয় ওগুলো, সেই রিনিউয়েবল এনার্জি নয় জেনেও কিন্তু আমরা ন্যাচারাল রিসোর্সকে ইচ্ছে মতো ইউজ করছি। ক্লাইমেটিক চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন হয়ে যাচ্ছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে মূলত হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণ কি? সেই ওজোন লেয়ারের ফুটো এবং গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ বৃদ্ধি, এই দুটো মূলত দুই সারাশি আক্রমণে। ওজোন লেয়ারের ফুটোর জন্য অতিবেগুনি রশ্মি পৃথিবীতে চলে আসছে সরাসরি, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। আবার গ্রিন হাউস গ্যাসগুলোর বৃদ্ধির পরিমাণ ফলে তারা আর ব্যাক করতে পারছে না, পৃথিবীর বাইরে বেরিয়ে যেতে পারছে না, যার কারণে একটা সামগ্রিক পৃথিবীর টেম্পারেচার বাড়ছে। তার ফলে ক্লাইমেটিক চেঞ্জ হচ্ছে। ক্লাইমেটিক চেঞ্জ কি? যেখানে প্রচুর পরিমাণে ঝড়, বিভিন্ন রকম ঝড়ের নামের সাথে আমরা আজকে পরিচিত, আগে কিন্তু এত ঝড় হতো না। ক্লাইমেটিক চেঞ্জ। জলোচ্ছ্বাস, সুন্দরবনের আমাদের খুব বাড়ির কাছেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা সুন্দরবন, সেই সুন্দরবনের প্রচুর দ্বীপ, ছোট্ট ছোট্ট দ্বীপ নিয়ে সুন্দরবন, প্রচুর দ্বীপ কিন্তু জলের তলায় চলে গেছে এই ক্লাইমেটিক চেঞ্জের জন্য। এই বায়োডাইভার্সিটি লসটাকে বাঁচানোর জন্য কনজারভেশন ইন্টারন্যাশনাল হটস্পট নামক একটি কনসেপ্ট। একটা হটস্পট কি? বায়োডাইভার্সিটি হটস্পট, যেখানকার অঞ্চলকে সংরক্ষণ করতে হবে, কোন রকম ম্যান মেড ইন্টারফেয়ারেন্স যেটা পৃথিবীর ক্ষতি করতে পারে, পরিবেশের ক্ষতি করতে পারে, সেই জায়গাগুলোকে বাঁচানোর জন্য 34টা হটস্পটের কে চিহ্নিত করেছে। এর ভেতর ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ হটস্পট হিমালয়।
আন্দামান, আন্দামানের কিছু দ্বীপ যেগুলোকে হটস্পট, যেখানে মানুষ ঢুকতে পারে না, যথেচ্ছ বিচরণ মানুষ করতে পারে না, সে হটস্পট হিসেবে সেগুলোকে ঘোষণা করে দেওয়া হয়েছে, যাতে পরিবেশের একটা সামঞ্জস্য বিধান, পরিবেশের একটা রক্ষা করা সম্ভবপর হয়। নেক্সট, এই যে আমি বললাম আগের স্লাইডেই যে লেজিসলেট, আইনি, প্রকৃত আইনের প্রয়োগ, আইন তৈরি এবং তার প্রয়োগ, সেটা সেখানে শাস্তির ব্যবস্থা রাখতে হবে, নইলে সেই আইনের কোনো দাম থাকে না। এই লক্ষ্যে ভারতবর্ষে কিছু আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। কি? 1976 সালে প্রথম ভারতবর্ষে একটা 42তম অ্যামেন্ডমেন্ট করা হয় 1976 সালে, 1976। সংবিধানের 42তম সংশোধন করা হয়, অর্থাৎ সংবিধানকে রিরাইট করা হয়। রিরাইট করে কি বলা হয়? আর্টিকেল 48-এ 48 এর অনুচ্ছেদে ভারতীয় কনস্টিটিউশনের, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিতে কি বলা হয়েছে? দ্য স্টেট টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট। স্টেট, রাষ্ট্রকে কি করতে হবে? প্রোটেক্ট করতে হবে, ইমপ্রুভ করতে হবে, সংরক্ষণ করতে হবে এবং উন্নতি সাধন করতে হবে। খারাপ অবস্থা হলে সেখান থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্য এনভায়রনমেন্ট and to safeguard the forest and wildlife of the country। দুটো জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ শব্দ, ফরেস্টকে এবং ওয়াইল্ড লাইফ। কেবল ফরেস্ট না, কেবল ওয়াইল্ড লাইফ নয়, বনভূমি এবং বন্যপ্রাণী, বনভূমি ও বন্যপ্রাণী, এই দুটোকে, এই দুটি বিষয়কে সেফগার্ড করতে হবে, সংরক্ষণ করতে হবে, উন্নতি করতে হবে, প্রোটেক্ট করতে হবে। বন্যভূমি এবং বন্যপ্রাণীকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে এবং উন্নতি সাধন করতে হবে, তাদের বাঁচাতে হবে এবং তাদের অবস্থা উন্নতি করতে হবে। কে করবে? স্টেট করবে। ডাইরেক্ট দ্য স্টেট টু প্রোটেক্ট, রাষ্ট্রের কর্তব্য। আর আর্টিকেল 51AG অনুচ্ছেদে কি বলা হয়েছে? সংবিধানের 51(a)(g) অনুচ্ছেদে ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলেছে? states that it is the fundamental duty of every citizen, প্রত্যেকটা নাগরিকের, প্রতিটা নাগরিকের কর্তব্য। দায়িত্ব এবং কর্তব্য কিন্তু একই সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অধিকার এবং কর্তব্য, ভারতবর্ষের থেকে আমরা যেমন কিছু ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, আমাদের বাক স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা করবার স্বাধীনতা, অর্থাৎ নিজের মতামত প্রকাশের স্বাধীনতা,
আমরা নিজের মত প্রকাশ করতেই পারি, যেখানে খুশি যেতে পারি আমরা, এরম না যে গায়ের রং কালো হওয়ার জন্য যেতে পারবো না, উঁচু জাত না হলে যেতে পারবো না, ওরকম ব্যাপার না। আমরা যদি অ্যাক্সেস থাকে আমরা যেতেই পারি। যেরকম অধিকার রয়েছে, আমাদের কিছু কর্তব্য কিন্তু রয়েছে, ডিউটি। কি ডিউটি? প্রোটেক্ট, আবার সেই প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ। তাহলে মূল দেখো, মূল কথাটা হচ্ছে সংরক্ষণ। নেচারকে নতুন করে তৈরি করা খুব টাফ। জীবাশ্ম জানালেই আমরা যদি শেষ করে দিই, আমরা কি নতুন করে কয়লা করতে পারবো? মাটির ওপরে কয়লা বানিয়ে মাটির নিচে ঢুকিয়ে দেবো? ইম্পসিবল। আমরা পেট্রোল যা খরচ করার করে ফেলেছি, পেট্রোল ডিজেল, নতুন করে পেট্রোল তৈরি হবে না। তাহলে তার যেইটুকু আছে সেইটুকুকে সংরক্ষণ করতে হবে। যে কারণে বারবার বলছে স্টেটেরও ডিউটি প্রোটেক্ট করা, ইন্ডিভিজুয়ালেরও ডিউটি প্রোটেক্ট করা। ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ফরেস্ট, লেকস, রিভার্স, ওয়াইল্ড লাইফ। বনভূমি, লেক, রিভার্স, ওয়াইল্ড লাইফ, and have compassion for living creatures. লিভিং ক্রিয়েচার্স এর প্রতি তাদের যত্নবান হতে হবে। এই উপলক্ষে এই ধারা মেনে লেজিসলেচার তো আইন তো একটা করে দিলে হয় না, একটা প্রত্যেকটা আইনের সাথে পরের যে নতুন যে আইন আসছে সেই আইন কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই কনস্টিটিউশনের এই ডাইরেক্টিভ প্রিন্সিপলস অর্থাৎ নির্দেশমূলক নীতি, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক কর্তব্য নয়। রাষ্ট্রের কিন্তু রাষ্ট্র যদি কল্যাণমূলক রাষ্ট্র হতে হয়, ভারতবর্ষ কিন্তু একই সাথে একটা কল্যাণকামী রাষ্ট্র, সেই কল্যাণকামী রাষ্ট্র যদি হতে হয় তাহলে তাকে ডাইরেক্টিভ প্রিন্সিপলস এর দিকে যেতে হবে। নির্দেশমূলক নীতি, যে রাষ্ট্র যতটা পারে রাষ্ট্র এই ব্যবস্থাগুলো করবে। 1996 সালে ক্যালকাটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশের দ্বারা গ্রিন বেঞ্চ তৈরি করা। গ্রিন বেঞ্চ কি? গ্রিন বেঞ্চের আর একটা নাম আগে ছিল, গ্রিন বেঞ্চের নাম আসলে আগে বেঞ্চ মানে যেখানে কোর্টে যেখানে রায় হয় কোনো কেসগুলো নিয়ে, সেগুলো বলে বেঞ্চ, আলাদা আলাদা বিচারক থাকেন। সেই গ্রিন বেঞ্চ আসলে আগে ছিল, সেই বেঞ্চটাকে বলা হতো ফরেস্ট বেঞ্চ। বনভূমি সংক্রান্ত মামলাগুলো সেগুলো 96 সালে সুপ্রিম কোর্টে একটা জুডিশিয়াল বেঞ্চ বা গ্রিন বেঞ্চ তৈরি করে দেওয়া হয়। প্রথম করা হয় আবশ্যিক 96 সালে কলকাতায়, এবং তারপর আস্তে আস্তে অন্যান্য রাজ্যেও গ্রিন বেঞ্চ তৈরি হয়। either in a regular court or a specialized tribunal. রেগুলার কোর্ট রোজ মামলা হতে পারে, বা স্পেশালাইজ কোনো বিশেষ বনভূমির ক্ষতি সাধন করা হলো, কোনো বিশেষ অ্যানিমেল প্রজাতির ক্ষতি সাধন করা হলো, তার জন্য আলাদা ট্রাইব্যুনাল হতে পারে বা আইনি সওয়াল জবাব হতে পারে। তার জন্য রেগুলার কোর্ট বসছে না বলে হয় না। স্পেশাল দৃষ্টিতে দেখতে পারে that handles environmental and conservation cases. Environmental conservation, খুব খেয়াল করো বারবার একটা শব্দ আসছে, সেটা হচ্ছে সংরক্ষণ। এনভায়রনমেন্টকে সংরক্ষণ করতে হবে, কারণ আবার বলছি এনভায়রনমেন্টের যা ক্ষতি আমরা করে ফেলেছি সেটাকে ঝট করে রিভাইভ করা 1 বছরে কি 5 বছরে সম্ভব না, ধীরে ধীরে হবে। কিন্তু একই সাথে যেইটুকু আছে সেইটুকুকে প্রোটেক্ট বলি, সেটা কনস্টিটিউশন প্রোটেক্ট বলছে। আবার আর প্রায় কাছাকাছি শব্দ কনজার্ভ করতে হবে, সংরক্ষণ করতে হবে, কনজারভেশন কেসেস। 2010 সালে এই ধারা মেনে, উপলক্ষে নয়, এই ধারা মেনে 96 গ্রিন বেঞ্চ তৈরি হলো, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। যে জাতীয় স্তরে যে সমস্যাগুলো সেগুলো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার কথা, নিয়ে যাওয়ার জন্য জাতীয় স্তরের যে পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলো সেগুলো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে ওঠানো হয় বা সেখানে আলোচিত হবে বলে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল স্থাপন করা হয়। এছাড়াও 1974 সালে
ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল পলিউশন, জলদূষণ সংক্রান্ত আইন আনা হয়। aims to prevent and control water pollution and maintain the purity of water. Prevent and control জলদূষণকে আটকানো এবং তাকে নিয়ন্ত্রণে রাখবার জন্য, ওয়াটারের পিউরিটিটাকে মেনটেন করবার জন্য, জলের যে শুদ্ধতা, পানীয় জলের যে শুদ্ধতা তাকে মেনটেন করার জন্য সেটাকে করা হয়, সেই আইনটাকে আনা হয়। এয়ার প্রিজার্ভেশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন, খেয়াল করো, প্রিজার্ভেশন কনভেনশন, প্রিজার্ভেশন, প্রোটেক্ট, খুব কাছাকাছি শব্দগুলো অর্থাৎ সংরক্ষণ করতে হবে, তাকে আটকাতে হবে, ধরে রাখতে হবে। কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1981 সালে ফোকাসেস অন প্রিভেন্টিং অ্যান্ড কন্ট্রোলিং অফ এয়ার পলিউশন। এখানেও প্রিভেন্ট কন্ট্রোল, এটা ওয়াটার পলিউশন, জলদূষণ, এটা বায়ু দূষণ। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন খুব গুরুত্বপূর্ণ। আমরা অবলা প্রাণীদের যথেচ্ছভাবে মেরে ফেলি, ইচ্ছে হচ্ছে মনের আনন্দ স্বীকার করে ফেলছি। 1972 সালে provides for the protection of wild animals, birds and plants. 72 সালে এই আইনটা আনা হয়। ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, বনভূমি সংরক্ষণ আইন, aims to check deforestation. ব্যান কিন্তু বলা হয়, খুব খেয়াল করে, চেক। আনপ্ল্যান্ড ডিফরেস্টেশন, মনে আছে শব্দটা? এই চেক ডিফরেস্টেশন হচ্ছে আসলে আনপ্ল্যান্ড ডিফরেস্টেশন। কাছাকাছি চেক করতে হবে, ডিফরেস্টেশন করতে হবে। ডিফরেস্টেশন না করলে আরবানাইজেশন হবে না, কিন্তু চেক করে করতে হবে। and ensure conservation of forest, বনভূমিকে কনজার্ভ করতে হবে। আবার বললাম, ডিফরেস্টেশন করলে সাথে সাথে ফরেস্টেশনও করতে হবে। ফরেস্ট অ্যাক্ট 2006 recognizes the rights of forest dwelling communities. এখানেই চলে আসছে সমাজতত্ত্বের ইন্টারভেনশন। এতক্ষণ পরিবেশ, গাছপালা, মাইক্রো অর্গানিজম নিয়ে আমাদের ফরেস্ট রাইট, বনভূমির ওপর কেবল কি প্রাণীরা, মানে পাখি, পশু, এরা নির্ভর করে না, বনভূমির ওপর একই সাথে নির্ভর করে সেই অঞ্চলে বসবাসকারী কমিউনিটি, সম্প্রদায়, যারা গোষ্ঠী জীবন পালন করেন, তারা গাছপালার ওপর, তাদের বনজ সম্পদের ওপর তাদের জীবন জীবিকা নির্ভর করে থাকে। সেই রাইটস গুলো, ফরেস্ট ডুয়েলিং, যারা জঙ্গলে থাকে, যারা বনভূমিতে থাকে, সেই কমিউনিটি গুলো যে বেঁচে থাকবার অধিকার, সেইটাকে সুনিশ্চিতকরণ। কমিউনিটিজের বাংলা হচ্ছে সম্প্রদায়। একটা খুব ইন্টারেস্টিং একটা কেসের কথা তোমাদের বলতে পারি। কোকাকোলা কোম্পানির নাম আমরা সবাই পরিচিত। কেরালার প্লাচিমারা গ্রামে ওরা প্ল্যান্ট স্থাপন করতে যায়, যেখানকার জল খুব ভালো এবং অ্যাবান্ডেন্ট, পয়সা পরিশ্রম ভাবে লাগবে না, সস্তায় শ্রম পাওয়া যাবে, চিপ লেবার। ওই গ্রামের বাসিন্দারা দেখা যায় কয়েক বছর পরে সেই গ্রামের বাসিন্দাদের প্রথম হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের শর্টেজ শুরু হয় এবং তাদের অসুখ বিসুখ, নতুন নতুন অসুখ বিসুখ হতে থাকে। অন্যতম কারণ সেই কোকাকোলা কোম্পানির প্ল্যান্টেশন, যে কিনা তারা জলের চরিত্রটাকে পাল্টে দেয়। সিম্পল জলের ওপর সেখানকার বাসিন্দারা নির্ভর করত, ফরেস্ট ডুয়েলিং না, কিন্তু
কোনো জঙ্গল ছিল না। ফরেস্ট ডুয়েলিংটা কথা, যে বনভূমির ওপর যেমন সম্প্রদায় নির্ভর করে বেঁচে থাকে, আসলে পরিবেশের ওপর প্রচুর সম্প্রদায় নির্ভর করে বেঁচে থাকে। যেই পরিবেশ বিপন্ন হলে সেই সম্প্রদায়ের বেঁচে থাকাটাই কিন্তু প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায়। এটা গেল সরকারি প্রয়াস, সরকারি প্রচেষ্টা এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণকে রক্ষা করবার পেছনে। বিশ্বায়ন বা বিশ্বায়ন পরবর্তী যুগে সমাজ ব্যবস্থা কেবলমাত্র কিন্তু রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত নয় বা রাষ্ট্রের দ্বারা পরিচালিতও নয়। সমাজ ব্যবস্থায় যেমন সমাজ ব্যবস্থার ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সমাজ ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ কায়েম করার জন্য যেরকম সরকারি আইন বা সরকারি প্রয়াসের গুরুত্ব রয়েছে, ঠিক সেরকম গুরুত্ব রয়েছে কিন্তু প্রচুর নন গভর্নমেন্টাল ইনিশিয়েটিভ, অর্থাৎ অসরকারি প্রচেষ্টা। অসরকারি প্রচেষ্টা মূলত বিশ্বায়ন উত্তর যুগে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ বিশ্বায়ন স্টেটের যে ইন্টারভেনশন, লেস ইন্টারভেনশনের কথা বলে, কম নাক গলানোর কথা বলে। রাষ্ট্র কেবলমাত্র মিলিটারি অর্থাৎ সামরিক ক্ষেত্র দেখবে, গোটাটা দেখবে, আর যে সমাজ জীবনের যে অন্যান্য উইং থাকে, সেটা ব্যবসা বাণিজ্য হতে পারে, সেটা অন্যান্য আরো অনেক কিছু হতে পারে, সেটা মূলত অসরকারি প্রচেষ্টায় মূল ভূমিকা পালন করবে। মিনিমাইজেশন অফ স্টেট ইন্টারভেনশনের কথা বলা হয়, যতটা সম্ভব রাষ্ট্র কম হস্তক্ষেপ করবে। সেই কারণে পরিবেশ দূষণের মতো সমস্যাকে যে মোকাবিলা করা, সেটা কেবলমাত্র রাষ্ট্র করবে না বা রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। কেবল রাষ্ট্র কতগুলো আইন করে দিল তাহলেই কিন্তু পরিবেশ দূষণ কমানো সম্ভবপর নয়। এই কারণে অসরকারি প্রচেষ্টার প্রয়োজন হয়েছে। ইউনাইটেড নেশনস অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ বলে আমরা একটা সংস্থা আমরা জানি, 1945 সালে তৈরি হয়। সেই রাষ্ট্রপুঞ্জ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল অ্যাসেম্বলি কি হয় 1972 সালে সুইডেনের স্টকহোমে একটা সম্মেলন হয় সারা পৃথিবীর রাষ্ট্র নেতাদের নিয়ে, refers to the United Conference of Human Environment, not natural, note down the word human environment, মানুষের পরিবেশ, মনুষ্য পরিবেশ। মনুষ্য পরিবেশ, যে পরিবেশে কেবলমাত্র গাছপালা নেই, কেবলমাত্র মনুষ্যতর প্রাণীগুলো নেই, যে পরিবেশে মানুষও রয়েছে, সেই মনুষ্য পরিবেশে কি থাকবে? The Conference on the Human Environment, a landmark 1972 conference in Stockholm, Sweden. That was the first global meeting, প্রথম বিশ্বের মিটিং। বিশ্বের লোকেরা, বিশ্বের নেতারা জড়ো হয় দেশের এনভায়রনমেন্টাল ইস্যুস অন এনভায়রনমেন্টাল, পরিবেশ নিয়ে যে একত্রিত হতে হয়। পরিবেশও যে একটা বিরাট বড় সমস্যা, কারণ পরিবেশের সমস্যা আসলে মানুষের পরিবেশকে, পরিবেশের সমস্যা যদি কেবল পরিবেশের থাকতো রাষ্ট্রনেতারা আসতেন না।
রাষ্ট্রনেতারা জড়ো হলেন ইউনাইটেড নেশন রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে, যেটা কিনা একটা অসরকারি সংগঠন, যার কোনো মুখ্যমন্ত্রী নেই, প্রধানমন্ত্রী নেই, কিছুই নেই, ওরকম একটা সংগঠন, অর্থাৎ অসরকারি নিয়মে চলে। সেই অসরকারি প্রচেষ্টা সংস্থার দ্বারা আয়োজিত একটা সামিট, একটা সম্মেলন শুরু হয়, যে সম্মেলনে 1972 সালে সুইডেনের স্টকহোম বলে একটা জায়গা, সুইডেনের রাজধানী, সেইখানে ফার্স্ট গ্লোবাল মিটিং হয়, যেখানে স্টকহোম ডিক্লারেশন, স্টকহোমে একটা ঘোষণাপত্র, ডিক্লারেশন মানে ঘোষণাপত্র, একটা ঘোষণাপত্র, যে ঘোষণা করে, যে শপথ, এটা শপথ নেন রাষ্ট্রনেতারা কিসের ওপর? ফাউন্ডেশনাল ডকুমেন্ট, ফাউন্ডেশনাল মৌলিক documents for international environment policy and the creation of the United Nations Environment Program. United Nations রাষ্ট্রপুঞ্জ যে প্রোগ্রাম নেবে, ইউনাইটেড নেশনস যে প্রোগ্রাম নেবে, রাষ্ট্রপুঞ্জের যে প্রোগ্রাম, ইউএনইপি রাষ্ট্রপুঞ্জ কিছু প্রোগ্রাম নেবে, কিছু কর্মসূচি নেবে, যেই কর্মসূচি কি হবে, পরিবেশের ওপর তারা কর্মসূচি গ্রহণ করবে। 1972 সালে প্রথম স্টকহোমে এই প্রক্রিয়াটা শুরু হয়। The United Nations Conference on Environment and Development, UNCD, also known as the Rio de Janeiro Conference or Earth Summit, এটাও একটা বিখ্যাত সামিট। 1972 সালে রিও ডি জেনিরোতে আর্থ সামিট বলে, 1972 সালে কোথায় হয়? 1972 স্টকহোমে হয়, তারপরে ব্রাজিলে হয়। ব্রাজিলে হচ্ছে আর্থ সামিট হয় রিও ডি জেনিরোতে। 108 জন হেড তারা সম্মিলিত হয় কি নিয়ে আলোচনা করবার জন্য? সাস্টেনেবল ডেভেলপমেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে তারা আলোচনা করবেন বলে সেইখানে তারা জড়ো হন রিও ডি জেনিরোতে। এইটার নাম, এই ওয়ার্ডটার সাথে তোমরা অনেকেই পরিচিত, বসুন্ধরা সমিতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো, যে অসরকারি সংস্থার প্রথম প্রয়াস স্টকহোম কনফারেন্স 1972 সালে, তারপর তার ঠিক 20 বছর পরে বসুন্ধরা সম্মেলন হয় 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে, যেখানে 108টা দেশের প্রধানরা তারা একত্রিত হয়, স্টেট অ্যান্ড গভর্নমেন্ট, and help establish and disseminate করতে হবে, disseminate করা মানে প্রচার। কি প্রচার করতে হবে? গুরুত্বপূর্ণ কথা। এটাই পৃথিবী চালাচ্ছে আজকে, সুস্থায়ী উন্নয়ন। অর্থাৎ উন্নয়ন এমন কোনো অংশের হবে না, কেবল একটা অংশের জন্য উন্নয়ন না, উন্নয়নে ভারসাম্য হতে হবে, উন্নয়নে এও থাকবে, জেডও থাকবে। সেটাই হচ্ছে সুস্থায়ী উন্নয়নের কথা। এই প্রসঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ, সারা পৃথিবী নাড়িয়ে দেয়, একটি বাচ্চা মেয়ে, ছবি দেখেই বুঝতে পারছো, একটা বাচ্চা মেয়ে গ্রেটা থুনবার্গ 2003 সালে সে জন্মেছে, ছোট্ট মেয়ে। 2018 সালে কি করে,
started the movement by skipping স্কুল পালায়, স্কুল পালিয়ে কেউ সিনেমা যায়, কেউ বাড়ি চলে যায়, কেউ বন্ধুদের সাথে আড্ডা মারতে যায়, স্কুল পালিয়ে না, হয়তো উঁচু লেভেলে গিয়ে এ স্কুল থেকে বেরিয়ে আসতো শুক্রবার, কবে, রোজ না, প্রত্যেক শুক্রবার, প্রোটেস্ট ক্লাইমেট চেঞ্জ আউটসাইড দ্য সুইডিশ পার্লামেন্ট। ওইটুকু মেয়ের 2003 সালে জন্ম, 2018 সালে সে, এইটুকু মেয়ে, সে 15 বছরের মেয়ে, তখন তার 15 বছর বয়স, সে 15 বছরে প্রত্যেক শুক্রবার স্কুল ছুট দিত। কি কারণে? ক্লাইমেটিক চেঞ্জটাকে প্রোটেস্ট করবার জন্য। ওই আমরা আগে দেখলাম যে জলবায়ু কিভাবে পরিবর্তিত হচ্ছে, মূলত গ্লোবাল ওয়ার্মিং, মূলত ফরেস্ট ডিফরেস্টেশন, এই দুটো কারণের জন্য, এবং আরো অনেকগুলো কারণ দেখেছি আমরা। ক্লাইমেটিক চেঞ্জটাকে প্রোটেস্ট করবার জন্য আউটসাইড দ্য সুইডিশ পার্লামেন্ট ডিমান্ডিং মোর অ্যাকশন, ডিমান্ড করতো। বাচ্চা মেয়ে, প্রথমে কেউ পাত্তা দিত না, একটা 15 বছরের মেয়ে পার্লামেন্টের বাইরে এসে হইচই বাঁধিয়েছে, কি করবে? ডিমান্ডিং মোর অ্যাকশন ফ্রম হার গভর্নমেন্ট, হার সোলো স্ট্রাইক, তার যে সোলো স্ট্রাইক, একা স্ট্রাইক করত, পাশে কেউ পেত না, কাউকে পেত না, বাচ্চা মেয়ে, তার কথা কে শুনবে? হার সোলো স্ট্রাইক inspired hundreds of thousands of students globally, সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, to join the school strike for climate. মুভমেন্টটার নাম দেয় ওরা, মুভমেন্টটার নাম কি? স্কুল স্ট্রাইক, স্কুল করবো না। আবার বলছি, স্কুল পালিয়ে কোনো অপকর্ম নয়, কোনো অসামাজিক কার্যক্রম, স্কুল পালিয়ে ফ্রাইডে করে তারা আসত, সুইডিশ গভর্নমেন্টকে চাপ তৈরি করতো, সুইডিশ গভর্নমেন্টের ওপর, পার্লামেন্টের ওপর, পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে, যে ক্লাইমেট চেঞ্জের যে ক্ষতিকারক প্রভাব, সেটার জন্য আপনাদের ব্যবস্থা নিতে হবে। সেই আন্দোলন একটা আন্দোলনের পর্যায়ে চলে যায়। আমরা পরবর্তীতে আমরা এই আন্দোলনগুলো নিয়ে আরো ডিটেলসে বলবো, যে এনভায়রনমেন্টের ইস্যু কেবলমাত্র আইনি ব্যাপার নয়, কেবলমাত্র পার্লামেন্টের ব্যাপার নয়, কেবলমাত্র ঘরে আলোচনার সম্মেলন, এই রিজেনিরো কনফারেন্স, বসুন্ধরা সম্মেলন যাকে বলা হচ্ছে, স্টকহোম সম্মেলন, কেবল নয়, একই সাথে এই পরিবেশ একটা আন্দোলনের ইস্যু তৈরি হয়ে যায়। পরিবেশের সমস্যাগুলো, এই 18 সালে এই মেয়েটি, বাচ্চা একটি মেয়ে, যে কিনা একা সুইডেনের পার্লামেন্টের সামনে ধর্ণা দিত, একদম বসে পড়ত প্ল্যাকার্ড নিয়ে, সেটা পরে গ্লোবালি একটা আন্দোলনের নাম হয়, সেটার নাম স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট মুভমেন্ট। অর্থাৎ স্কুল স্ট্রাইক করে, কিসের জন্য স্ট্রাইক করছে? ক্লাইমেটিক চেঞ্জে, সেই চেঞ্জটাকে রোকবার জন্য সরকার যাতে ব্যবস্থা নেয়, সেই ব্যবস্থা। তাহলে কেন এখানে এই আন্দোলনটার নাম হচ্ছে ফ্রাইডেজ, এই বিষয়টার নাম হচ্ছে ফ্রাইডেজ ফর ফিউচার। সে ফ্রাইডে, শুক্রবার করে এই আন্দোলনগুলো হতো, কেন? ফিউচারের জন্য। আবার বলছি, এনভায়রনমেন্টাল যে ডিপ্লেশন, যে ডিগ্রেডেশন, সেটাকে নতুন করে ফিরিয়ে আনাটা দীর্ঘদিনের প্রয়াস লাগবে, কিন্তু যেইটা আছে সেটাকে যদি আমরা ধরে রাখতে পারি, কনজার্ভ করতে পারি, প্রোটেক্ট করতে পারি, অর্থাৎ দুটোর শব্দই মোটামুটি এক, সংরক্ষণ করতে পারি, তাহলেও কিন্তু কিছুটা ভবিষ্যতে আমরা বেঁচে থাকতে পারবো, সুস্থায়ী উন্নয়নের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের কিন্তু মূল টার্গেট সুস্থায়ী উন্নয়নকে যেন তেন প্রকারেণ আমাদেরকে অ্যাচিভ করতে হবে। কারণ সমাজতত্ত্ব কেবলমাত্র, আবার বলছি, কেন সমাজতত্ত্বে কেন এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব? সমাজতত্ত্ব কেবলমাত্র কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর কথা নিয়ে আলোচনা করবে না, যেহেতু সামাজিক সমস্যা, ম্যানমেড সমস্যা, সে কারণে ম্যানমেডই এর সলিউশন, প্রবলেমটাও যেহেতু ম্যানমেড, সলিউশনটাও ইট মাস্ট বি ম্যানমেড। সে কারণে সমাজতত্ত্ব কোনো একটা অংশের কথা বলবে না, ফিউচার আর ভবিষ্যতের যাতে সামগ্রিক পৃথিবীর মানুষরা সুস্থায়ীভাবে বেঁচে থাকতে পারে, ব্যালেন্স, সুস্থায়ী উন্নয়ন মানে একটা ব্যালেন্স ডেভেলপমেন্টের কথা বলার জন্য ফ্রাইডেজ ফিউচারের ধারণার অবতারণা করা হয়। এবং এর মাধ্যমে দেখলাম কি, যে পরিবেশ সংক্রান্ত যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু কেবলমাত্র
সরকারি উদ্যোগে না, সরকার এবং বেসরকারি এই দুটো উইং এবং বিশ্বায়ন উত্তর যুগে যে বেসরকারি সংস্থা বিশ্বায়নের মূল কথাটাই হচ্ছে মিনিমাইজ করে দিতে হবে সরকারের ভূমিকাকে। সরকার উইথড্র করবে, উইথড্রয়াল অফ গভর্নমেন্টাল ইন্টারফেয়ারেন্স, অর্থাৎ সরকারের যে হস্তক্ষেপ সেটাকে মিনিমাইজ করে অসরকারি সংস্থা, বেসরকারি না অসরকারি, আমি লিখে দিয়েছিলাম অসরকারি সংস্থাগুলোর যে উত্তরোত্তর প্রভাব এবং তারা তাল মিলিয়ে কাজ করবে এর সূচনা করে ইউনাইটেড নেশনস। তারপরে সারা পৃথিবী জুড়ে কিন্তু আমরা পরবর্তীকালে পরবর্তী আলোচনায় দেখব যে ভারতবর্ষেও কিন্তু এর ঢেউ যথেষ্ট শুরু হয়েছিল এবং এই নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। এই যে সামগ্রিক পরিবেশ এবং পরিবেশের সংকট এবং তার মোকাবিলা, চতুর্থ অধ্যায়ে আমরা গোটাটা আলোচনা করলাম। এর পরিপ্রেক্ষিতে কতগুলো স্যাম্পল কোশ্চেন, এই কোশ্চেন গুলো হয় নমুনা প্রশ্ন। দ্য কজেস বিহাইন্ড দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস, এনভায়রনমেন্টাল ক্রাইসিস কে ডিসকাস করো, পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলো কি, মেনশন দ্য লেজিসলেটিভ মেজার্স অফ ইন্ডিয়া টু প্রোটেক্ট দ্য। আমরা আলোচনা করেছি যে ভারতবর্ষের যে আইনি পদক্ষেপ সেগুলো কি 3+3, অর্থাৎ আইনি সমস্যাগুলো কজেস গুলো লিখে একটুখানি জাস্ট ব্রডলি না দিতে হবে, আর লেজিসলেটিভ মেজার্স কোন কোন আইন সাল দিয়ে সেই আইনগুলো উল্লেখ করতে হবে। রাইট এ নোট অন ফ্রাইডেজ ফর ফিউচার, আমি শেষ স্লাইডটায় বললাম সেই আলোচনাটা লিখতে হবে। এসএকিউ ভেরি শর্ট কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। হোয়াট ইজ অ্যাসিড রেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাসিড বৃষ্টি কি, ওই যে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের যে কথাটা বললাম সেইটার আলোচনা বৃষ্টিপাত রূপে নেমে আসে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই দ্য গ্লোবাল ওয়ার্মিং, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মোটামুটি আশা করি তোমরা এই চতুর্থ অধ্যায়ের এই টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এইটুকুই, তোমরা ভালো করে পড়াশোনা করো, নেক্সট টপিক নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে।